তোরা সান্নাল ভিলার গেটের ভেতর ঢুকেছিস, চাপকে তোদের পিছের চামড়া তুলে নেবো। এ বাবু, চোখ রাঙিয়ে হাত তুলে কথা বলবি না। আমরা যথেষ্ট রকম লেখাপড়া শিখেছি, আমাদের বোকা বানাতে পারবি না। আমাদের দাবি না মানলে আমি তোর এই হাত দুটো দুমড়ে মুচড়ে ভেঙে দেবো। এত বড় স্পর্ধা, ছোট মুখে বড় কথা। তোদের শুয়োরের বাচ্চা, চাপকে পিছের চামড়া তুলে নেবো। চাবুকটা নামাও অনঙ্গ। একটা কথা মনে রেখো, আমাদের এই বিশাল সম্পত্তির প্রতিটা অস্তিত্বে এইসব শ্রমিকদের কান্না ঘাম রক্ত জড়িয়ে আছে। তাই ওদের এক পরে রক্ত ঝরাতে চাইলে বাবা হিসেবে আমি কিন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। যাদের তুমি আজ অপমান করছো তারা আমার কাছে দেবতার সমান। তাই খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে তুমি এই মুহূর্তে ক্ষমা চেয়ে নাও। ঠিক আছে, তুমি যখন বলছো তখন ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা আমাকে ক্ষমা করো। হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করিয়ে দিলাম। কি ব্যাপার মগুল ভাই, লখাই ভাই, তোমরা সবাই দল বেঁধে আমার বাড়িতে? বলে বাবু, আজ সকালে আমরা শ্রমিকরা কারখানায় কাজ করতে গিয়ে দেখি কারখানা লকআউট। সে কি, আমার কারখানা লকআউট, অথচ আমি জানতে পারলাম না? অনঙ্গ, কারখানা গেটে তালা ঝোলা ফাটাকে তুমি কি আমার অনুমতি নেবার একবারও প্রয়োজন মনে করলে না? কি করবো ড্যাডি, কারখানা দিনের পর দিন লসে রান করছে। তাছাড়া শ্রমিকদের সব দাবি মেনে নিলে আমরা যে দেউলিয়া হয়ে পদে পদে ভিক্ষে করবো। তুমি চুপ করো। তোমার মতো কুলাঙ্গার সন্তানের মুখে আমি আর একটা কথাও শুনতে চাই না। মাথার ঘাম পায়ে ফেলে এইসব শ্রমিক আমার কারখানাগুলোকে বাঁচিয়ে রেখেছে। তাই আমি বেঁচে থাকতে ওদের এক ফোঁটা চোখের জল আমি কিছুতেই ধরতে দেবো না। বলো বলো ভাই, কি তোমাদের দাবি? আমি কথা দিচ্ছি, সাধ্যমতো সেই দাবি রাখার আমি চেষ্টা করবো। বলে বাবু, আমাদের দৈনিক মজুরি 86 টাকা থেকে বাড়িয়ে মাত্র 100 টাকা করতে হবে। যদি না 100 টাকা করে দেন তাহলে আমাদের বাড়ির ছেলে মেয়ে মা বাবা না খেতে পেয়ে মরবে। না ভাই না, আমি বেঁচে থাকতে তোমরা কেউ না খেয়ে মরবে না। স্বাধীন ভারতবর্ষের নাগরিক হয়ে তোমাদের মুখে মরণের কথা মানে না। তোমাদের পূর্বপুরুষ শুধু কারুর আত্মত্যাগ, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, মাস্টার দাস, সূর্য সেনের আত্মবলিদানে এই দেশ আর স্বাধীন। সেই মহান বিপ্লবী শহীদদের আদর্শ অনুপ্রাণিত হয়ে আজ আমরা সোনার ভারত করার স্বপ্ন দেখেছি ভাই। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা ডুবিয়া গেলাম, ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা ডুবিয়া গেলাম, ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য। সাহেব, আপনি মাত্র 14 টাকা দিলে তোমার যে দুঃখ ঘটছে, তোমার মুখে যদি হাসি ফোটে তাহলে সেই দাবি আমি হাসতে হাসতে মেনে নেবো। কিন্তু তার আগে তোমাদের ইউনিয়ন লিডারের সঙ্গে আমি একবার কথা বলতে চাই। তোমরা এখন নিশ্চিন্তে যাও ভাই। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের দাবি না মানলে আমরা হরতাল চালিয়ে যাব। দুনিয়ার মজদুর, দুনিয়ার যারা আমাকে জমের মতো ভয় পায় সেই ছোট লোকগুলোর কাছে তুমি আমার উঁচু মাথাটাকে নিচু করে দিলে। বোকা ছেলে, সবসময় মাথা গরম করে চলে রে পাগল। কিছু কিছু ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, তাতে সাপও মরে লাঠিও ভাঙে না। ব্যাপারটা ঠিক বুঝলে? ননসেন্স! দিনের বেলা যাকে ভাই বলে বুকে জড়িয়ে ধরবি, রাতের অন্ধকারে হিংস্র হয়নার মতন তার প্রতিবাদের কণ্ঠটা চিরদিনের মতো স্তব্ধ করে। আর কিচ্ছু বলতে হবে না ড্যাডি, তোমার লোক তো আমার শিরায় উপশিরায় বলছে। আজকে রাত ওই কারখানার ইউনিয়ন লিডারকে খুন করে ওর লাশটাকে খালের জলে ভাসিয়ে দেবো। ব্যাস, তাহলেই সব লেটা চুকে যাবে। তাহলে খুব ভালো হবে। বাড়িতে পুলিশ এসে তোর কোমরে দড়ি পড়ে টানতে টানতে থানায় নিয়ে যাবে। হারামজাদা বুদ্ধু। তাহলে কি করবো ড্যাডি? আগুন ধরিয়ে দিবি। ড্যাডি কি বলছো তুমি? আরে হ্যাঁ, ওরা যখন হাড় ভাঙা খাঁটিনি পর ওদের বস্তিতে গভীর গভীর আচ্ছন্ন থাকবে, তখন রাতের অন্ধকারে তোর সাঙ্গ পাঙ্গুদের নিয়ে কেরোসিন তেল ঢেলে টুক করে দেশলাই কেটে দূর থেকে ছুড়ে দিবি। দাও করে চারদিকে আগুন জ্বলবে, সবকিছু পুড়ে ছাড়কার হয়ে যাবে। ওরা তখন স্বজন হারানোর বেদনায় হাউ হাউ করে কাঁদবে, আর আমি তখন মনে মনে হাসবো। বিপ্লব পদের অট্ট হাসি। আমি তখন আমার এই পাগলা ঘন্টা ঢং ঢং করে বাজিয়ে সবাইকে সাবধান করে বলবো, জাগো জাগো, তোমরা বরকি এলো দেশে। ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এইসব শয়তানদের তোমরা উচিত শেখাও। ভালো করে তাকিয়ে দেখো, স্বাধীন ভারতবর্ষের বুকে আজও বেঁচে আছে এইসব নিষ্ঠুর অত্যাচারী সাম্রাজ্যবাদী ইংরেজদের দল, যারা তোমাদের পরাধীনতার শৃঙ্খলে বেঁধে কৃতদাস বানাতে চায়।
সবকে তোর পিঠে চামড়া তুলে দেবো। এবার 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 এই চামুকে যদি তোর পিঠে চামড়া তুলে নেই হতো, তুই আর ছোট ভাই বড় ভাই গায়ে চামুক মেরেছিস। আমি কিন্তু পারতাম এই চামুক দিয়ে তোর পিঠে চামড়াটা তুলে দে, কিন্তু পারলাম না। কেন জানিস? কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? বিবেক, বিবেক, তুই কি সত্যি সত্যি বদ্ধ উন্মাদ হয়ে গেলি বাবা? আর কোনদিন কি ভালো হবে না? ওরে বাবা, আমার যে কি জানা তা তুই বুঝবি না। আমার এই বিষয় আশার সম্পত্তি সবই তো তোদের জন্য। আমি আর কদিন বল তোর মা যদি আগুনে পুড়ে মারা না যেতে। আমার মা আগুনে পুড়ে মারা যায়নি, বরং পূজনে মৃত্যু নেই। আপনি আমার গর্ভধারিণী মাকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মেরেছেন আমার নিজের চোখের সামনে। আমার নিজের চোখের সামনে দাউ দাউ করে পুড়ে মরেছে আমার মমতাময়ী মা। সেই মর্মান্তিক দৃশ্য আজও আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে। বিভৎস জ্বালায় চলতে চলতে মৃত্যু যন্ত্রণায় চটপট করতে করতে আমার মা চিৎকার করে বলছে, খোকা তোমায় বাঁচা, খোকা তোমায় বাঁচা। তোমার খোকা সেদিন তোমাকে বাঁচাতে পারেনি, তোমাকে কিন্তু আজ আমি তোমাকে বাঁচাবো মা। এই শয়তানের মুখোশ আমি টান মেরে খুলে ফেলে দেবো। ওই আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলবো, আমি নিজের চোখে দেখেছি এই শয়তান আমার গর্ভধারিণী মাকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আপনি একে কঠিন শাস্তি দিন, তারপর পুলিশ এসে আপনার কোমরে দড়ি পরিয়ে দিয়ে সকলের সামনে দিয়ে হিরেন করে টেনে নিয়ে যাবে। খুনের দায়ে আপনাকে ফাঁসির দড়িতে লটকে দেবে। চিৎকার করে লুকিয়ে থাকা মাকে বললো, মা দেখো যারা তোমাকে বাঁচতে দেয়নি, আমি তাদের চিতার আগুনটা কেমন করে জ্বেলে দিয়েছি। হাসো প্রাণ খুলে তৃপ্তের হাসি হাসো। চল শয়তান, তোর পাগলামি আমি এক্ষুনি ঘুচিয়ে দেবো। হাতে পায়ে বেড়ে পড়ে অন্ধকার করে তালা বন্ধ করে রাখবো। তুমি কোনো চিন্তা করো না। তোমার এই ছোট ছেলে অনন্ত বেঁচে থাকতে তোমার উঁচু মাথাটাকে এই সমাজের কাছে কিছুতেই নিচু হতে দেবো না। আমি যাবো না, তোর সঙ্গে গেলে তুই আমাকে মেরে আমার বুকে দাও দাও করে ঝুলছে রাবণের চিতা। তোদের শেষ না দেখা পর্যন্ত সেই চিতা কিছুতেই নিবে না। তোরা কিছুতেই পার পাবি না। কারণ পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। হ্যাঁ, আমি জানি পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার শ্বশুরের বিশাল প্রপার্টি থেকে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। তাই তো ঠান্ডা মাথায় দাবার গুটি সাজিয়ে ওই বুড়ো ভাবটাকে চিরদিন জন্য পৃথিবী থেকে আমি সরিয়ে দিলাম। কারণ ওই বুড়ো ভাবটি তার মিলে পরিষ্কার করে লিখে গেছিলাম, তার অবর্তমানে তার সম্পত্তির মালিক হবে তার একমাত্র মেয়ে, অর্থাৎ আমার বিবাহিতা স্ত্রী যশোদা। সম্পত্তির লোভে যশোদাকে বিয়ে করলাম। আমার দেহ মন ঘুরে তখন বসেছিল অভিনেত্রীর বিউটিফুল যৌবন, যাকে প্রতি রাতে পাওয়ার নেশায় আমার সারা শরীরে কামনার আগুন জ্বলত। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়াল আমার অগ্নিসাক্ষী স্ত্রী যশোদা। তাই তো সুযোগ বুঝে ঘুমন্ত অবস্থা গায়ে পিত্তল দিয়ে আগুন জ্বেলে আমার এই পথের কাঁটাটাকেও আমি চিরদিন পৃথিবী থেকে সরিয়ে দিলাম। তারপর সৌভাগ্যের সিঁড়িটা একটা করে টপকে সেদিন সেই সামান্য মাইনের কারখানার ম্যানেজার, এই ভোজন নিয়ে আরাম সামলাম আজ কোটি কোটি টাকার মালিক, সমাজের বিখ্যাত শিল্পপতি। তোমার অগ্নিসাক্ষী স্ত্রীকে তুমি চিনতে পারছো না? যাকে তুমি নিজের হাতে আগুনে পুড়িয়ে মেরেছো, তাকে এত সহজে স্মৃতির পাতা থেকে মুছে ফেলতে চাইছো তুমি? ভয় পাচ্ছ বুঝি? তোমার নতুন স্ত্রীকে নিয়ে তুমি কেমন সুখে আছো দেখতে এসেছি গো। কারণ তোমার শেষ না দেখা পর্যন্ত আমার আত্মার শান্তি হবে না। যে সম্পত্তির লোভে তুমি আমার বাবাকে খুন করেছো, যাকে পাওয়ার নেশায় পাগল হয়ে আমাকে আগুনে পুড়িয়ে মেরেছো, তাকে তো আমি শেষ করবই। তোমার পাপের
সাজা তোমাকে পেতেই হবে। আমার জীবন তো শেষ করেছো, কিন্তু আমার সন্তানদের যদি কোনো ক্ষতি করতে চাও, তাহলে তোমার এই সাজানো বাগান আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। আমার সামনে থেকে দূর হয়েছে, আমি না। পাপি, পাপি, কি হয়েছে তোমার? পাগলের মতো কি সব আবল তাবল বলছো? কে দূর হয়ে যাবে? কাউকে তুমি চলে যেতে বলছো? বাপি, ও বাপি, কি হয়েছে তোমার? মামনি, তুই কখন এলি? অনেকক্ষণ। বাপি, তোমার কি শরীর খারাপ? না রে মা, আসলে যেখানে জানিস তুই কাছে না থাকলে না আমি নিজেকে বড় অসহায় মনে করি। ওর শরীর মন দুই খারাপ হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না। তাই তো সপ্তাহে শনিবার এলে আমি চাতক পাখির মতো তোর আসার পর চেয়ে বসে থেকে। আরে আরে মামনি, তোর লেখাপড়া ভালো হচ্ছে তো? হ্যাঁ বাপি, আর সেই সুখবরটা জানাবার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি। কি খবর মামনি? তোমার মেয়ে, তোমার মেয়ে বিয়ে পাশ করেছে। মামনি, For your success, my sweet child baby. তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করেছো, এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? I am too much happy, my child. Thank you. বাপি, আমি ভেতরে যাচ্ছি। ও আশা, তুমি কি কোনোদিন আমায় মাম্মি বলে ডাকবে না? দেখো, তোমাকে আমি কতবার বলেছি এসব আদিকালে প্রতিপুরীর মতো সাজগোজ না করে জিন্সের প্যান্টের সঙ্গে টাইট ফিটিংস গেঞ্জি পরবে। দেখবে পুরুষেরা তোমার দিক থেকে চোখ ফেরাতে পারবে না। কিন্তু আমি যে ছোটবেলা থেকেই সীতা, সাবিত্রী, দ্রৌপদী আর আমার জন্মদায়িনী মায়ের মতো চিরন্তন ভারতীয় নারীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বড় হয়েছি। কাজেই জিন্সের প্যান্ট আর স্লিভলেস ব্লাউজের থেকে আমার কাছে সাধারণ শাড়ি ব্লাউজের মূল্য অনেক বেশি। অতএব মুখে রং মেখে সংসেজে যারা নারী চিরন্তন সত্তাকে অবমাননা করতে চায়, মনে প্রাণে আমি তাদের ঘেন্না করি। আশা মা, মন থেকে কাউকে মেনে নিতে না পারলো এইভাবে আঘাত দেওয়া তোমার মতো মেয়ে সাজে না মা। না ভুজঙ্গ, ওর কথায় আমি কিছু মাইন্ড করছি না। ওকে আমি পেটে না ধরলে আপনারা মানুষ তো করেছি। ও আমাকে মাম্মি বলে না ডাকলেও আমি কিন্তু ওকে মেয়ের মতো স্নেহ করি। তাই তো এই মামরা মিষ্টি মেয়েটাকে যতদিন না শ্বশুর বাড়ি পাঠাতে পারছি, ততদিন আমার মনেও শান্তি নেই। হ্যাঁ মা, এই পৃথিবীতে আমি আমার চেয়ে তোকে অনেক বেশি ভালোবাসি। তাই তো ছোট্টবেলা থেকে তোর জন্য আমি পাত্র ঠিক করে রেখেছি। না বাপি, এই মুহূর্তে লেখাপড়া ছাড়া আমি আর অন্য কোনো কিছুর কথা ভাবতে চাই না। তাই বলে কি হয় মা? মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন ওই বুড়ো ছেলেটাকে ছেড়ে একদিন তোকে শ্বশুরবাড়িতে যেতেই হবে। আমি আর কতদিন বল, তাই তোদের চার হাত এক করতে পারলেই আমার সব স্বপ্ন একদিন পূরণ হবে। বাপি, আর সেই জন্যই তো জনিকে ডেকে পাঠিয়েছি। ও হয়তো এক্ষুনি এসে পড়বে। এসে পড়বে না আন্টি, আমি অলরেডি এসে পড়েছি। হাই আঙ্কেল। হ্যালো আশা, হাউ আর ইউ? আই এম ভেরি ভেরি গ্ল্যাড টু মিট ইউ। হ্যালো হ্যালো, নমস্কার। ইটস ওকে। আমি চললাম মামুনি, আগামী দিনে তোমরা কিভাবে পথ চলবে সেটা তোমরা নিজেরাই সেটেল করে নাও। আমি একটু ভেতরে যাচ্ছি, কত জরুরি ফাইল আমাকে সাইন করতে হবে। জনি, তুমি আসার মায়ের সঙ্গে ভেতরে এসো, ওইখানে তোমার সবার বাকি কথাগুলো হবে। হ্যাঁ বাই। হ্যাঁ বাবা জনি, তুমি তোমার ভাবি স্ত্রীর সঙ্গে কথা বলো, গল্প করো, আমি ততক্ষণ তোমার চায়ের ব্যবস্থা করছি। ও নো 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 আন্টি, চাটা আমি খাই না। রাত 9টার পরে আমার শরীরের নার্ভগুলো সব স্কচ হুইস্কি খাবার জন্য ছটপট করতে থাকে। ওকে ওকে মাইসান, তুমি ভেতরে এসো, তোমার স্কচের সঙ্গে গরম গরম চিকেন পকোড়ার ব্যবস্থা করছি। ওইখানেই তো জমবে আজকের নাচ গান আর পার্টি। তোমার মাম্মি কিন্তু ভেরি ভেরি সেক্সি এন্ড টু রিচ রোমান্টিক। এই চলো না দুজনে লং ড্রাইভে নির্জনে কোথাও হারিয়ে যাই। ওসব পুড়ে বেড়ানো আমার একদম ভালো লাগে না। আমার কিন্তু দারুণ লাগে। ক্লাব, পার্টি, ড্রিঙ্কস আর ডিস্কোথেক আমার কাছে বেঁচে থাকার অক্সিজেন। এনজয় অ্যান্ড এনজয়, এটাই তো রিয়েল লাইফ। যিনি সত্যিকারের জীবন বলে ভাবছেন, তা আমার কাছে এক দুর্বিষহ যন্ত্রণা। যে যন্ত্রণা জাতকালে পিষে মরছে আজকের এই বাঙালি কালচার। আমার লাইফ পার্টনার হতে গেলে ওসব ব্যাকডেটের কালচার গুলো মন থেকে ঝেড়ে ফেলে আমার মতো মডার্ন হতে হবে। শাড়ির কথা ভুলে গিয়ে প্যান্ট শার্ট পরে ডিম গার্লদের মতো মতের গ্লাস হাতে মার্কুরি নিয়ন লাইটে রঙিন ছটায় ওয়েস্টার্ন মিউজিকের তালে তালে শরীর তুলে এমন ভাবে নাচতে হবে। ডোন্ট টাচ মি। কোন সাহসে আপনি আমার গায়ে হাত দিয়েছেন? কেন? আলটিমেটলি তুমি আমার ভাবি স্ত্রী। তোমার বাবা মা, আমার ড্যাডি মাম্মি আমাদের বিয়ে ঠিক করে রেখেছেন। আফটার অল তুমি আমার বাগদত্তা। বাগদত্তা?
যে পুরুষ মায়ের পবিত্র মূর্তিকে সেক্সি সম্বোধন করে মাতৃ জাতির অপমান করে, যে পুরুষ প্রথম দর্শনে একজন ভদ্র মহিলাকে তুমি বলে সম্বোধন করে তার শরীর স্পর্শ করে নারীত্বের অবমাননা করতে চায়, তাকে আমি আমার স্বামী তো দূরের কথা, নোংরা ফেলে রাস্তার একটা ডাস্টবিন ছাড়া আর কিছুই ভাবতে পারি না। What? तुम्हें हमारा अपमान कर ले, मगर याद रखो जॉनी मेरा नाम, काम चोरी मेरा काम। अगर मैं चाहूँ तो इसी वक्त तुम्हारे ये नरम तुलतुले शरीर को अपने हवस का शिकार बना सकता हूँ। Shut up, you dirty dog! आज के ये अपमानটা আমার চিরদিনের মতো মনে থাকবে। আশ্চর্য, আমি অবাক হয়ে যাচ্ছি, আমার বাপের মতন একজন বিচক্ষণ মানুষ এইরকম একটা লোফারের সাথে আমার বিয়ে ঠিক করলো কি করে? বাপে কি জানে না আমার শিক্ষা, রুচি, সংস্কৃতির কথা? কোটিপতি ছেলের বিলাসিতা রাজপ্রাসাদে সুখে রাজভোগ খাওয়াচ্ছে, ভালোবাসার কুড়ে ঘরে দুঃখের ডাল ভাত খাওয়া আমার কাছে অনেক সুখের, অনেক শান্তির। তাই তো ইন্টারনেটের যুগের মেয়ে হয়েও আজও আমি নিজেকে পাল্টাতে পারিনি। আমার মনের মানুষ হবে আকাশের ধ্রুব তারার মতো, যার দু চোখে থাকবে শিশুর সরলতা, মুখে থাকবে ভুবন ভোলানো হাসি, দু হাতে থাকবে রবিন হুডের মতো অসীম শক্তি, যার কণ্ঠের জাদুর স্পর্শে আমি হারিয়ে যাব স্বপ্নের খেলাধারী। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আমার সংসারে তুমি মঙ্গল করো জগদীশ্বর, আমার সংসারের মঙ্গল করো। তুলসী তলায় প্রদীপ জ্বালে 7 বাজে 1 গলা ঘুমটা দিয়ে কাজে ফাঁকি দেওয়ার এই নাটকটা আর কতদিন করবে? আপনি কি ভাবেন আমি এতই বোকা যে আপনার এই চালাকি আমি ধরতে পারবো না? ওদিকে আপনার ছোট ছেলে কোর্ট থেকে বাড়ি ফিরেছে, মুখ লজ্জার খাতিরে এক কাপ চা তো তাকে করে দিতে পারেন, নাকি সেটা করতে গেলেও আপনার গায়ে ফসকা পড়ে যাবে? যাচ্ছি বৌমা, তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সংসারে মঙ্গল কামনা করাই তো আদর্শ মায়েদের কাজ, নইলে নারী জীবন সার্থক হয় না। আপনার মুখে আমি কোনো জ্ঞানের বাণী শুনতে চাই না। আমরা মডার্ন যুগে ইয়াংকি কালচারে অভ্যস্ত আধুনিক আমি, ওইসব উপাস টুপাস করে আমার এই সুন্দর ফিগারটাকে তো আমি আর নষ্ট করতে পারবো না। সেই জন্যই তো আজ এই সভ্য সমাজের এত অবক্ষয়। তাই মানবিক মূল্যবোধহীন ঘুণধরা সমাজে নান্দিমুখ, গায়ে হলুদ, 7 পাকের বন্ধনের কোনো দাম নেই। আধুনিক ম্যারেজের হিস্ট্রি আজ রেজিস্ট্রি পেপারে ছাপা হচ্ছে। আদালতে সর্বসমক্ষে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ককে নগ্ন করে দিচ্ছে ডিভোর্সের মামলা। দয়া, মায়া, স্নেহ, মমতা, বিবেক, কর্তব্য সবকিছু বিসর্জন দিয়ে তোমরা সবাই আজ ভাবের ফানুষ হয়ে বিলাসিতার নেশায় বুঁদ হয়ে আছো বৌমা। তাই অন্নপূর্ণার মতো আদর্শ গৃহলক্ষ্মীরা যখন সংসারের মঙ্গলের জন্য তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালায়, তোমরা তখন টিভির সামনে বসে অশ্লীল ছায়া ছবি দেখতে ব্যস্ত থাকো। তো বাড়িতে বসে না থেকে টালিগঞ্জ পরে গেলে তো পারেন। এরকম গাল ভরা ডায়লগ ঝরলে আপনি তো ভালো স্ক্রিপ্ট রাইটার হয়ে যাবেন। হ্যাঁ, পেটে নেই ভাত, মুখে বড় বড় বাত, দিন না শুধু বুড়ো বুড়ি মিলে শুধু লেকচার ঝরছে, ওর বসে বসে আমার স্বামীর পয়সায় অন্ন ধ্বংস করছে। বৌমা, আজ যাকে স্বামী বলছো, আজ থেকে 30 বছর আগে সে আমার গর্ভে জন্মেছে। 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করে আমি তাকে পৃথিবীর আলো দেখিয়েছি। সেদিনের সেই বাবা মা আর যাদের তুমি বুড়ো বুড়ি বলছো, তারাই কিন্তু একদিন আত্মেটাকে তিল তিল করে নিজেদের নিঃশেষ করে গায়ের সমস্ত গয়না একাকারা করে বিক্রি করে তোমার ওই স্বামীকে ওকালতি পরিয়েছে। কাজেই ও আগে আমার ছেলে, তারপর তোমার স্বামী। কি ব্যাপার মনিকা, কোর্টে সারাদিন খাটাখানি বা বাড়িতে চাই কাপ চাও কি পাবো না? আশ্চর্য, সারাদিন তোমরা কি এমন নাচকার্য করেছো নি? দেখো না গো, আমি তো তোমার জন্য চা করতেই যাচ্ছিলাম, হঠাৎ তোমার বাবা মা তোমার সম্বন্ধে যা তা বলতে শুরু করলো। শুনে আমার মাথাটা গরম হয়ে গেল। বাবা মা আমাদের সম্বন্ধে কি বলেছে? ও কিছু নয় রে খোকা, এক সংসারে থাকতে গেলে ওরকম একটু আধটু হয়েই থাকে। বৌমা আমাদের খাবারের খোঁটা দিচ্ছিল, তাই তোর মা। একদম বাজে কথা বলবেন না, হাত দিয়ে মাল ঢোকার চেষ্টা করবেন না। মা একটু আগেই দেবুকে মানুষ করার খোঁটা দেয়নি, বিলিয়ে ওর নিন্দে করেনি। এখন ছেলের সামনে সাধু সজ্জার ভন করা হচ্ছে। শোনো
দেবো আমি তোমাকে বলে রাখছি, শোনো, দিন রাত এই সংসারে আমি ঝিলের মতো খেটে খেটে মরতে পারবো না। ঠিকই তো, তুমি একা খাটতে যাবে কেন? আর তোমারও বলি আমি, দিন রাত পুড়ে গিয়ে না করে ছেলে বউর সংসারে একটু আধটু গতর খাটালে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? কি বলছিস তুই? যা সত্যি তাই বলছি। আচ্ছা বাবা, এই তুমি ঘরে বসে না থেকে বাজারে রেশন তোলা এগুলো তো করে দিতে পারো। আর মা তো ইচ্ছে করলে মনিকার সাথে হাতে হাত মিলিয়ে কাপড় কাচা, বাসন মাজা, ঘর পোছা এগুলো অনায়াসেই করে ফেলতে পারে। তাই তো করে রে খোকা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পোছা এসব তো তোর এই বুড়ি মাকেই করতে হয়। আর তোর বাবা এই অসুস্থ শরীরে হাঁপাতে হাঁপাতে সমস্ত জিনিসপত্র একাই কাঁধে করে বয়ে নিয়ে আসে। তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, তাই চোখ থাকতেও দেখতে পাস না তোর এই বৃদ্ধ বাবা মাকে সংসারে কখন কি কাজ করতে হয়। তার মানে আপনি বলতে চান এই সংসারে সব কাজ আপনি করেন, আমি বসে বসে খাই আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, তাই তো? শুনছো 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 দেবো, শুনছো তোমার মা কেমন মিথ্যে কথা বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে অশান্তির আগুন জ্বেলে বাড়ি থেকে আমাকে তাড়াতে চাইছে। তুমি যদি এর একটা বিহিত না করো তাহলে কালকেই আমি বাপের বাড়ি চলে যাবো। না আমি থাকবো না, আমি তোমার আমার কথা শোনো মনিকা, আমার কথা শোনো মনিকা। দিলে তো উল্টো পাল্টা কথা বললে মাথাটা গরম করে। আচ্ছা তোমরা মানুষ নাকি? মনিকার মতো একটা সরল মেয়ের মনে দুঃখ কষ্ট দিতে তোমাদের লজ্জা করছে না? তোর লজ্জা করে না? যে বাবা মা বুকের রক্ত জল করে তোকে মানুষ করেছে, আজ বউয়ের কথায় তাদের অপমান করতে তোর লজ্জা করে না? অন্নপূর্ণা না, তুমি আজ আমায় বলতে দাও। অন্নপূর্ণা, তুমি আজ আমায় বলতে দাও। দিনের পর দিন এদের লাঞ্ছনা, গঞ্জনা, মানসিক অত্যাচার মুখ বুঝে সইতে সইতে আজ আমি ক্লান্ত, ক্ষত বিক্ষত হয়ে গেছি। এই বুকে অনেক ব্যথার পাহাড় জমে আছে। আজ এই অপ্রিয় সত্যি কথাগুলো বলে তুমি আমায় একটু হালকা হতে দাও অন্নপূর্ণা, একটু হালকা হতে দাও। খোকা, খোকা রে, তুই কি আমাদের সেই ছোট খোকা যাকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছিলাম, বড় আশা ছিল রে। তুইও আমাদের বড় খোকার মতন একজন আদর্শ সন্তান হয়ে এই সংসারটাকে সুখের স্বর্গ করে ভুল করেছিলে অন্নপূর্ণা, বড় ভুল করেছিলে। আজকালকার যুগের ছেলেদের নিয়ে কোনো মা বাবাদের সুখের স্বপ্ন দেখাটা যে মহা ভুল গো। ছোট বয়সে যে সন্তানের হাত ধরে বাবা মায়েরা হাঁটতে শেখায়, বড় হয়ে সেই সন্তান সব কিছু ভুলে গিয়ে সেই হাত ধরে বাবা মায়েদের বোঝা ভেবে বৃদ্ধাশ্রমে রেখে আসে। একবারও ভেবে দেখে না কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি তারা কালের শীর্ষে, কাল তারা পদানত। ওরাও একদিন বাবা হবে, ওদের সন্তানরা যেদিন ওদের সাথে এইরকম ব্যবহার করবে, সেদিন চোখের জলে বুক ভাসালেও আজকের এই পাপের প্রায়শ্চিত্ত হবে না গো, পাপের প্রায়শ্চিত্ত হবে না। সবাই তো আর আমাদের বড় খোকার মতো নয় যে নিজের দুঃখ বুকে বয়ে নিয়ে সবার বুকে হাসি ফোটাবে। ও যে আমাদের সাক্ষাৎ ভোলানাথ গো। তোমাদের বড় ছেলে বাড়িতে এলে তাকে বলবে এবার থেকে এই সংসারের হালটা ধরতে, তখনই বুঝতে পারবে কত থানে কত চাল। আমি কোন সন্তান পেটে ধরেছিলাম? তাহলে কি বুঝবো এতদিন আমি দুধ কলা দিয়ে একটা কার সাপকে পুষেছিলাম, যার বিষাক্ত ছোবল আমাদের বুকে বসাতে চাইছে। আগে যদি জানতাম তাহলে আতুর ঘরে ওর গলা টিপে মেরে ফেলতাম। না অন্নপূর্ণা না, ক্ষোভে দুঃখে অভিমানে মুখে তুমি যাই বলো না কেন, কোনো বাবা মাই যে তাদের সন্তানদের মেরে ফেলতে পারে না গো, মেরে ফেলতে পারে না। কথায় আছে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। তাছাড়া তুমি চিন্তা করো না, আমাদের বড় খোকা থাকতে আমাদের কোনোদিন ওই গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে না। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। ও যে আমার 7 রাজার ধন এক মানে। তাই তো বাড়ি আসলে বলবো, খোকা, খোকা রে, সবার সুখের কথা ভাবতে ভাবতে এইবার নিজের চিন্তাটা একটু কর বাবা। আমরা যখন থাকবো না তখন কে দেখবে তোকে? তাই মরার আগে তোর বিয়ে দিয়ে আমরা এই সংসারে সত্যিকারের লক্ষ্মী প্রতিভা দেখে যেতে চাই রে, সত্যিকারের লক্ষ্মী প্রতিভা দেখে যেতে চাই। আমি ঠিক বলেছি মাসিমা, এই কথাটা আপনাদের অনেক আগেই ভাবা উচিত ছিল। আমি আমার বন্ধুকে বুঝিয়েছি, বলেছি আইবুড়ো খোকা না থেকে বিয়ে তো করে সংসারী হও। উল্টা আমাকে বলে জানে কি বলে? আদর্শ
ছোট ভাই বউ আমার বাবার সাথে যেরকম ঝিল চাকার মতো ব্যবহার করে সেটা আমি নিজের চোখে দেখছি। আমার বউ যদি বাবা আমাকে সম্মান না দেয় তাহলে আত্মহত্যা করা ছাড়া যে আমার কোনো উপায় থাকবে না। কি বলছো আদর্শ? শোনো শোনো অন্নপূর্ণা, শোনো তোমার তোমার বড় খোকার কথাগুলো শোনো। সত্যি মেসমশাই, আজকালকার যুগে ছেলে হোক রাজা যে সবাইকে নিয়ে এত ভাবে তা দেখে গর্ব আমার বুকটা ভরে যায়। ও কি বলে জানেন? কি বলে? বলে আমি পাগল ছাগল মানুষ, কারখানায় কাজ করি, যেটুকু পয়সা রোজগার করি তা দিয়ে বোনের পড়ার খরচটা কোন রকম চলে যায়। নিজে পড়ার না বুঝি বিয়ের কথা আমি ভাবতেই পারি না। তাই অগ্নিসাক্ষী করে যাকে বাড়িতে আনবো সামান্য মাইনের শ্রমিক হয়ে তার জীবনের শখ আহ্লাদ আমি কোনো দিন মেটাতে পারবো না। সংসার অশান্তি লাগবে। তারপর আমি কোর্টে দাঁড়িয়ে বলবেন ধর্মাবতার আমি আমার স্বামীর সাথে ঘর করতে চাই না, অবশেষে ডিভোর্স, তার চেয়ে বেশ ভালো আছে। না না না, আর আমি বড় খোকার কোনো কথা শুনবো না, ওর আমি বিয়ে দেবই। বাবা আদর্শ, তুমি তো বাবা ডাক্তার, এই সমাজে বহু লোকের সঙ্গে তোমার খুব ঘনিষ্ঠতা আছে, তা তাহলে বাবা দেখে এই সংসারের সত্যিকারের একজন লক্ষ্মীর প্রতিমা, মাসিমা। যে ছোট বইয়ের মতন প্যান্ট শার্ট পরে রঙের বেবি না সেজে লাল পেরে গরুদের শাড়ি, সিঁথিতে সিঁদুর, হাতে শাখা, মাথায় এক গলা ঘোমটা দিয়ে সংসারে মঙ্গল কামনায় তুলসী তলায় প্রদীপ জ্বালবে, তার আঁচলে আমার এই চাবির গোছাটা বেঁধে দিয়ে বলবো মা, মা গো, আজ থেকে এই সংসার, এই বুড়ো বুড়ি আর আমার ওই পাগল ছেলেটার সব দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম মা। এলো এলো জয় দুর্গা মা, ঢাকুরা কুড়ি ঢাকুরা কুড়ি ঢাক বাজাবি শারুদিনী আকাশ চুড়ি শারুদিয়ার বন্ধুরা, শারুদিয়ার বন্ধুরা, শারুদিয়ার বন্ধুরা। এই আশা, ওই আকাশপানে তাকে কি খুঁজছি? বুঝলি তো, শুধু অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি সত্যি বিধাতার কি অপূর্ব সৃষ্টি। পূবের সূর্যটা কেমন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর বুকে। ঝাঁকে ঝাঁকে বলাকার দল ডানা মেলে দিনের শেষে নিরে ফিরছে। আমিও যদি ওদের মতো ডানা মেলে ওই সুদূর নীল নীলিমায় উড়ে যেতে পারতাম তাহলে কেমন হতো? বাবা কবি কবি বাপ, হ্যাঁ রে আশা, কবি পড়ছি তোদের বিয়ে। সেটা সেটা আমি তোর কপাল দেখে বলে দিতে পারি, সেই শুভদিন আমার নয়, খুব শীঘ্রই তোর জীবনে আসছে। এই শোন, তুই যে বলেছিলি তোর বাবার জন্য ওষুধ কিনতে যাবে, এনে ধর এই টাকাগুলো নি, যা তোর বাবার জন্য ওষুধ কিনে নিয়ে আয়। সত্যি আশা, তোর সঙ্গে যতই মিশছি ততই অবাক হয়ে যাচ্ছি। তুই কত বড় লোকের মেয়ে, অথচ তোর মনে এতটুকু অহংকার নেই। আর আমার ছোট বৌদি সামান্য কেরানির মেয়ে হয়ে আত্মগর্বে তার মাটিতে পা পড়ে না। তাই মনে মনে ভাবছি তুই যদি আমার বড় বৌদি হতিস, জানি ওইসব আকাশ কুসুম কল্পনা করে কোনো লাভ হবে না। তুই বরঞ্চ পার্কে বেঞ্চটাতে বস, আমি এক ছুটে আমার বাবা। সত্যি এত বড় হলো তবে এখনো ছেলে মানুষই গেল না। উফ কি গরম, একটু হাওয়া নেই। আমরা ঠান্ডা করে দেবো। তুই বলেছিস মারি। কি কি আপনারা এখানে রোমিও জুলিয়েটের হরিণায় মুখ মুছবো বলে দাঁড়িয়ে আছে। আর আমি হচ্ছি সারা লায়লার মজনু। অসভ্যতা না করে পথ ছাড়ো। আরে ছাড়বো তো নিশ্চয়ই, তার আগে একটু কাছে আসি। হ্যালো রাজি। অসভ্য ছাড়ো। পুলিশ দেখে কোনো লাভ নেই, থানা পুলিশ আমার কেনা গোলাম। তোমাকে বাঁচানোর আগে ওরা আমাকে সেলাম ঠুকবে, সেলাম। তবে এরা এরা আপনার লোক। জানি মেরা নাম, নতুন নতুন ফুলে মধু খাওয়া আমার কাম। কথা না বাড়িয়ে চুপচাপ আমার সঙ্গে চলে এসো, না হলে জোর করে তুলে নিয়ে যাবো। হা করে দাঁড়িয়ে দেখছিস কি? মালটাকে গাড়িতে তুলে আমার বুড়ো নিয়ে চল। কেউ আসবে না, থেকে বাঁচাতে কেউ আসবে না। আমি জীবিত থাকিতে সীতাম মাইরে তুই করিবি হরণ, এত সাহস তোর, কলঙ্কিত করিবি সতের জীবন। জীবন জয় শ্রীরামচন্দ্রের দাস অনুদাস, জটায়ু মোর নাম, প্রাণ দিয়ে রক্ষা করিব নারী জাতির সম্মান। মোর কাছে নাহি পাবি পরিত্রাণ, এই বাহুর আঘাতে ছিনিয়ে নেব তোদের অমূল্য প্রাণ। স্বর্গ মর্ত পাতাল সকলে বলিবে ধন্য তুমি, ধন্য জটায়ু, রেখেছ গুরুর মান। আপনি আমার জন্য এভাবে মার খেলেন? পারিলাম না জননী, রক্ষা করিতে তব মান। তবে চিন্তা করো না, তোমাকে বাঁচাতে এখনই আসিবে করির শ্রীরাম। তোমার ভাঙিবে হাত দুখানা, ব্যান্ডেজ ধরো ভাই, নাক ফাটিবে, রক্ত ঝরিবে, তুমি তুলোটা রাখো তাই। আর তোর যে কি অবস্থা হবে বুঝিতে পারবি ভাই। গুরু যখন মারবে ঠুসো, দেখবি তখন তোর চোয়ালে একটাও দাঁত নাই। লাঠির আঘাতে আমার গুরু তোর থপনা পাল্টে দেবে। তোদের যত রস হয়েছে গুরু নিংড়ে নেবে। বাপেরও যে ভাব আছে বুঝবি হাতে নাতে, এক বাক্যে বলবি সবাই ওস্তাদের মার শেষ রাতে।
মালটার কথা না শুনে মালটার হাত দুটো চেপে ধর, বাকি কষ্ট আমি এখানে ছেড়ে করে। বেশি পয়তালাবাজি করলে তোর লাশ ফেলে দেবো, মালটাকে আমি এখান থেকে নিয়ে যাবো। কিন্তু ট্যাক্স না দিয়ে তুই তো এখান থেকে এক পাও করতে পারবি না। ট্যাক্স? ইয়েস, ট্যাক্স। এ রাজ্যে অনেক রকমের ট্যাক্স আছে। যেমন ধর টাকা রোজগার করার জন্য লাগে ইনকাম ট্যাক্স, ব্যবসা করার জন্য লাগে সেল ট্যাক্স, রাস্তায় গাড়ি চালাবার জন্য লাগে রোড ট্যাক্স, ব্রিজে লাগে টোল ট্যাক্স। এই ভদ্রমহিলার সাথে অভদ্রতা করার জন্য এই মুহূর্তে আমি তোদের কাছ থেকে আদায় করে নেবো অভদ্রতার ট্যাক্স। ট্যাক্সটা কি ভালো ভালো দিবি নাকি একটু কড়া ডোজ দেবো? তার আগে তোকে আমরা খাওয়া এদের মতো শয়তানরা বেঁচে থাকলে পশ্চিমবঙ্গের অনেক মা বড় ক্ষতি হবে। আমার জন্য আমি আপনাকে খনি সাজতে দেবো না, প্লিজ আপনি লোকটাকে ছেড়ে দিন। হ্যাঁ করে ছেড়ে দাও, ওরা শিক্ষা পেয়েছে, ওদের তুমি ক্ষমা করে দাও। অনাথ যে রাজ্যে মানুষ এখনো দুবেলা ডাল ভাত খেয়ে মনের সুখে হাসে, শ্রমিক কৃষকেরা ফিরে পায় তাদের ন্যায্য মর্যাদার অধিকার, যে রাজ্যে মা বোনেরা এখন রাত্রি 12টা করে একা নিশ্চিন্তে বাড়িতে ফেরার সাহস পায়, সেই শান্তি শৃঙ্খলার সর্বভূমি এই পশ্চিমবঙ্গের পবিত্র ভাবমূর্তিকে যারা কলঙ্কিত করতে চায় তাদের আমি কিছুতেই ক্ষমা করবো না। তোমার পায়ে পড়ছি ওস্তাদ, আমায় মাফ করে দাও। করতে পারি এক শর্তে, আজকের এই ভুলের জন্য এখানে কান ধরে উদ্বোস করে বলবে এরকম ভুল আর কোনোদিনও করবে না। বল বল বল। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তা আমার জানা নেই, তবে আজকের এই উপকারের জন্য চিরদিনের মতো আমি আপনাকে ছেড়ে নিয়ে হয়ে রইলাম। না না না, রিনার কথা কেন বলছেন? ভারতবর্ষের প্রতিটি নাগরিকের মানুষ হিসেবে যা করা উচিত আমি তাই করেছি। তাছাড়া সুখে দুঃখে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের আসল ধর্ম। ম্যাডাম, ওই গুন্ডাগুলোকে আমি যদি না মারতাম তাহলে ওদের সাহসটা আরো বেড়ে যেত। ভবিষ্যতে কোনো ভদ্রমহিলার সাথে এই ধরনের অভদ্রতা করতে গেলে ওদের সবার আগে আমার এই মুখটা মনে পড়বে। কিন্তু আপনি নিজের পার্কে একা একা কি করছেন? আমার বান্ধবী তার বাবার জন্য ওষুধ কিনতে গেছে, আমি তারই অপেক্ষায় এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ জনিতার দলবল নিয়ে এসে। তার মানে অসভ্য লোফারটা আপনার পূর্ব পরিচিত? সেই পরিচিতিটা আমার কাছে এক তিক্ত অভিজ্ঞতা, বেশি অতীত ছাড়ার কিছুই নয়। আপনার কাছে বলতে আমার দ্বিধা নেই, ওই শয়তানটার সাথে বিয়ে দিতে চাই আমার বাবা মা, কিন্তু প্রথম সাক্ষাতে ও আমার সাথে অসভ্যতা করেছিল বলে ওকে আমি চোর মেরেছিলাম, আর তার প্রতিশোধ নিতে প্রকাশ্য রাস্তায় দলবল নিয়ে ও আজ। কি ভুল করেছি শয়তানটাকে ক্ষমা করে। একটু আগে আপনি যদি বলতেন তাহলে বড়লোক বাপের বকে যাওয়া রোমিওটার নাট বলতো আমি এমন টাইপ দিতাম, ও বেঁচে থাকতো ঠিকই কিন্তু সারা জীবনের মতো ল্যাংড়া হয়ে যেত। মাথা খারাপ, আপনার যে রাত দেখলাম ও এমনিতেই আধমরা হয়ে গেছে, আর কথা বললে আপনি তো মেরেই ফেলতেন। আসলে কি জানেন, চোখের সামনে অন্যায় অত্যাচার দেখলে আমার মাথাটা আগুন ভরে যায়, মেজাজ ঠিক থাকে না। তাই নিজের জীবনের পরোয়া না করে সবকিছু বিপদের সবার আগে আমি ঝাঁপিয়ে পড়ি। যাকে চলি। শুনুন, আবার কবে দেখা হবে? দেখা কি জানি কবে, তবে পৃথিবীটা যেহেতু গোল ঘুরতে ঘুরতে কোনো জায়গায় দেখা হলেও হয়ে যেতে পারে। তাছাড়া রনে বনে জলে জঙ্গলে যেখানে আপনি বিপদে পড়বেন আমাকে স্মরণ করবেন, আমি ধূমকেতুর মতো উদয় হইয়া আপনাকে উদ্ধার করিব। দেখি আপনার হাত কেটেছে, রক্ত পড়ছে। কয়েক ফোঁটা রক্ত দেখে ঘাবড়ে যাচ্ছেন ম্যাডাম? কয়েক ফোঁটা রক্ত দেখে যদি এতই ঘাবড়ে যান তাহলে অন্যায় অত্যাচার নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন কি করে? প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরাটের মতো বীরাঙ্গনাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনারা মহিলারা যদি এদেশে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে পারেন তাহলে দেখবেন ওই জনের মতো অসভ্য লোফার ছেলেরা কোনদিন বাংলা মায়ের পবিত্র আঁচলটাকে কলঙ্কিত করতে পারবে না। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, মেয়েরা কখনো জননী, কখনো ভগিনী, কখনো স্নেহী জায়া। আবার সে মেয়েদের প্রয়োজন হতে হবে অসুর নাশিনী দুর্গা, রণরঙ্গিনী উগ্রচণ্ডিকা হাতে তুলে নিতে হবে প্রতিরোধের মারণাস্ত্র। যেমন ধরুন, তিনটে গুন্ডা যখন আপনাকে অ্যাটাক করেছিল, আপনার ব্যাগে যদি লঙ্কা গুঁড়োর প্যাকেট থাকতো তাহলে ওদের চোখে এমনি করে ছিটিয়ে দিয়ে তলপেটে সজোরে এক লাথি মারলে ওরা চোখে সর্ষে ফুল দেখতো, আর সেই সুযোগে আপনি নিজেকে অনায়াসে বাঁচাতে পারতেন। যাকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। চল না, আপনি যাবেন না। আজ আপনি আমার যে উপকার করলেন সেই উপকারের বিনিময়ে ক্ষতচিহ্ন বেঁধে দিয়ে সামান্য কৃতজ্ঞতা জানাতে পারবো। কি করলেন আপনি? আপনি অন্যটা ছেড়ে ফেললেন, আপনার যে অনেক ক্ষতি হয়ে গেল। ক্ষতি তো যা হবার আগে হয়ে গেছে। দিন হাতটা দিন। হাত? যে হাত নারীত্বের সম্মান বাঁচায়, যে হাত উপকারের বিনিময়ে চায় না কোনো প্রতিদান, সেই হাতের ক্ষতচিহ্ন এমনি করে বেঁধে দিয়ে বলবো আপনাকে অজস্র ধন্যবাদ। আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। হাতটা তো ছাড়ুন। সামান্য একটু ঘটনাকে যিনি এভাবে গুরুত্ব দিয়ে দেখতে চান, সামান্য একটুকু উপকারের বিনিময়ে যিনি এভাবে কৃতজ্ঞতা জানাতে চান, আমার বেদন মনটা তাকে দূর থেকে নমস্কার জানাই ম্যাডাম। চল শুনুন, আপনি থাকেন কোথাও? আমি এক যাব, আমি এক যাব, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, তাই আমি যাব, আমি এক যাব। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, আর তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন
নরনারী, আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে ধারে ধারে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর, পথের মানুষ আপন হয়েছে পর। তাই আমি যা যাব, আমি একই যা যাব, আমি একই যা যাব, আমি একই যা যাব। ইসুম হাসুম গ্রুপ ঘাপ, ক্যানাডাতে গ্রুপ ব্রুসলি আর বক্সিং এ টাইসন, কি মারটাই না মারলো। এই কে কাকে মেরেছে, হ্যাঁ? কে কাকে মেরেছে বুঝতে পেরেছি। আমার বড় খোকা নিশ্চয়ই আবার কারোর সঙ্গে মারপিট করেছে। ও ভগবান, এই বুড়ো বয়সে তোরা কি আমাকে একটু শান্তিতেও থাকতে দিবি না? মা তুমি তো ভালো করে জানো এ পর্যন্ত তোমার বড় ছেলে কারোর উপকার ছাড়া অপকার করেনি। কারণ মেয়ের বিয়ে হচ্ছে না, নিজে যথাসাধ্য চেষ্টা করে জানা তুলে তার বিয়ের ব্যবস্থা করা। কারোর বাচ্চা কুয়ে পড়েছে, সবার আগে নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচানো। কারোর বাড়িতে আগুন লেগেছে, সবার আগে সেই আগুন নেবানো। যেমন আজ কয়েকটা লোফার ছেলে মিলে একটা মেয়ের সাথে অসভ্যতা করেছিল, আমার গুরু তাদের মেরে উচিত শিক্ষা দিয়েছে। কাজের বেলায় অষ্টরম্বা, তুই পয়সা রোজগার করার মুরত নেই, মস্তানি করে শুধু ঘরের খেয়ে বোনের মস্তানিয়ে বেড়াচ্ছে, যাকে বলে একটা অকাল কুষ্মাণ্ড। ছি বৌদি, গুরু তোমার বয়োজ্যেষ্ঠ, তার সম্বন্ধে এমন কথা বলতে নেই। এই, রাস্তার ভিখিরি হয়ে আমার মুখের উপর আর একটা কথা বললে জুতো মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। বৌমা, কাকে কি বলছো মা? ঠিকই বলছি, রাস্তার থেকে তুলে আনা জাত পাত গোত্রহীন একটা ফালতু ছেলেকে মাথায় করে আপনারা ধেই ধেই করে নাচতে পারেন, কিন্তু আমি ওকে এবারে চাকর ছাড়া আর কিচ্ছু ভাবি না। বৌদি তো ঠিক কথাই বলেছে মা, বৌদি তো ঠিক কথাই বলেছে। সত্যি তো আমি একটা রাস্তার ভিখারি। মা বাবা মোরা না খেতে পাই অনাথ ছেলেটাকে যে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে ভাই বলে বুকে টেনে নিয়েছে, যে কোনোদিন বুঝতে দেয়নি যে আমি আমার কেউ নই। সে আমার কাছে ভগবান বৌদি, সে আমার কাছে ভগবান। বৌদিগো রাস্তার ভিখারিটা হয় তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমাকে লাথি মারো, জুতো মারো, সব অপমান আমি মুখ বুঝে সহ্য করবো। তবু যে রাজাদাকে আমি দেবতার মতো পুজো করি, তার বদনাম আমি কিছুতেই সইতে পারবো না বৌদি, কিছুতেই না। কি করবে? মারবে নাকি? যেমন গুরু তার তেমনি চেলা, যত সব অশিক্ষিতের দল। বৌমা, শিক্ষা শুধু বই পড়ে পরীক্ষায় পাশ করলেই মেলে না। জীবনের পাঠশালায় মানবিকতার কলম দিয়ে মনুষ্যত্বের খাতায় যারা শ্রদ্ধা ভক্তি ভালোবাসার অ আ ক খ লিখতে পারে, তারাই প্রকৃত মানুষ হবার শিক্ষা লাভ করে। তোমরা কেমন শিক্ষা লাভ করেছো বৌমা, যে শিক্ষায় শিক্ষিত হয়ে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে তোমরা ঘৃণা বোধ করো? সম্মান তো দূরের কথা, ব্যঙ্গ বিদ্রুপ আর অসম্মানের তীক্ষ্ণ ছুরিতে প্রতিনিয়ত তাদের স্নেহের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করো। তাই তোমাদের মতো ওই কুশিক্ষায় শিক্ষিত হওয়ার চেয়ে আমার বড় খোকার মতো অশিক্ষিত হয়ে থাকা অনেক ভালো বৌমা, অনেক ভালো। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমি একটা অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল টিচারের কাছে শিখতে যাব না। আপনাদের লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না? আপনারা একটা বয়ের ছেলের সামনে নিজের ছেলের বউকে অপমান করছেন। বৌমা, এই সামান্য ব্যাপারে আর অশান্তি করো না মা। এই না, দেখ তো আমার বড় খোকা আসছে কিনা। ঠিক আছে মা, আমি দেখছি। আজ যে আমার বড় খোকার জন্মদিন, ওর জন্য আমি পায়েস রান্না করে বসে আছি। তা তো করবেনি, ও যে আপনাদের একেবারে হীরার টুকরো ছেলে, আর 4 পয়সা চব্বচস্য গিলছেন, কই তার জন্মদিনের কথা তো আপনাদের মনে থাকে না? কি করে থাকবে? আমি যে ছোট, জ্ঞান হবার পর থেকে দেখে আসছি আমার থেকে বড় ছেলের প্রতি টানটা ওদের অনেক বেশি। ছোট খোকা, ও কথা বলিস না রে, ও কথা বলিস না। মায়ের কাছে সব সন্তানেরা সমান রে, সব সন্তানেরা সমান। মায়ের কাছে সব সন্তানেরা সমান রে, সব সন্তানেরা সমান যে নয় তা তো আজ আপনি নিজেই প্রমাণ করে দিলেন। তাকে তুমি কি বলছো বৌমা? অন্যায় তো কিছু বলেনি, সারা জীবন ধরে দেখে আসছি তোমরা আমাকে অপকার চোখে দেখে আসছো। দাদার পড়া পুরনো ব্যঞ্জনগুলো আমায় পড়তে দিয়েছো, আর খাবার সময় দাদার থালে দিয়েছো মাছের মুড়ো, আর আমার পথে পড়েছে কাঁটা ভর্তি লেজা। কিন্তু এখন ভগবান আমায় দিন দিয়েছেন, তো সেদিনে সেই অপমানের হিসেব আজ আমি কড়াই ঘন্টায় বুঝে নেব।
দিনের পর দিনই ভূতের বোঝা আমি আর বইতে পারবো না। যখন না খেতে পেয়ে মরবে তখন তোমাদের সব তেল শুকিয়ে যাবে। মা বাবার সম্বন্ধে এমন কথা বলতে তো জিভে এত প্রকাশ করো না। আই এলেন, হ্যাঁ, নবাব নন্দিনী এলেন। সারাদিন কলেজে পড়ার নাম করে আড্ডা মেরে উনি ওই বুড়ো বুড়িদের মতো আমাকে লেকচার ধরতে চলে এলেন। শুধু লেকচার শুনে শুনে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। আমি আর পারছি না, প্লিজ দেব, আমি আর পারছি না। আমার সব কথা হয় এই বাড়িতে এই রাবণের গোষ্ঠী থাকবে, আর না হয় আমি থাকবো। আমি এর একটা শেষ দেখতে চাই। আজ একটা এত কই ছাড়বে হ্যাঁ। যারা আমাদের ভালো দেখতে পারে না, সব সময় হিংসেই জ্বলে পড়ে মরে, তাদের মুখ দেখতেও আমার ঘৃণা করে। তোমার মতো ভালো মেয়েকে যারা কাঁদায় তাদের সঙ্গে আর এই সংসার থাকবো না। দরকার হলে আজ আমরা আলাদা হয়ে যাবো। তোর বাবার নিজের হাতে গড়া এই সোনার সংসারটা তোরা ভেঙে দিস না রে, ভেঙে দিস না। আমি কথা দিচ্ছি, আমার যত কষ্টই হোক না কেন আমি সারাদিন জের মতন কাটবো, আর তোর বাবা চাকরের মতন কাজ করবে। তবু তোরা এই বাড়ি ছেড়ে যাস না রে, তোরা কিছুতেই এই বাড়ি ছেড়ে যাস না। ছোটদা, আমি তোর পায়ে ধরে অনুরোধ করছি, বাবা হার্টের রোগী, শরীর অবস্থা ভালো না, তোরে আঘাত বাবা সহ্য করতে পারবে না, কিছু একটা হয়ে এই হাজার মা দুটো বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। কি তুই আমার চল মারলি? হ্যাঁ, চড় মারলাম। আমার দেবতার মতো মা বাবার সম্পর্কে আর একটি বাজে কথা বললে এক ঘুষিতে তোমার সব কটা দাঁত আমি হড় করে মাটিতেই ফেলে দিতে পারি। দাদা, ভাই বলে যাকে এতদিন সস্নে বুকে জড়িয়ে ধরেছি, তার এই কদর্য কণ্ঠটাকে চিরদিনের মতো স্তব্ধ করে দিতে আমার এই হাত দুটো এতটুকু কাঁপবে না। দাদা, লজ্জা করে না? তো লজ্জা করে না? যাদের জন্য পৃথিবীর আলো দেখেছিস জীবিত অবস্থা তাদের মৃত্যু কামনা করতে তো লজ্জা করে না? লজ্জা কেন করবে রে বড় খোকা? লজ্জা কেন করবে? ও তো ঠিক কথাই বলেছে। আজকের সমাজে আমাদের মতো মূল্যহীন বাবা মায়েদের তিল তিল করে মৃত্যুর দিন গোনা ছাড়া আর যে কোনো উপায় নেই। তাই তো জীবন নাটকের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে আমি ভাবি কালের বাবা মায়েদের উদ্দেশ্যে চিৎকার করে শুধু একটা কথাই বলবো, ওগো তোমরা সারা জীবন নিঃসন্তান থেকো, তবু ভুল করে ওর মতো কুসন্তানদের জন্ম দিও না। যদি দাও তাহলে নিজেদের জন্য দয়া করে কোন বৃদ্ধাশ্রমের একখানা ঘর আগে থেকেই ঠিক করে রেখো, তাতে আর যাই হোক শেষ বয়সে আমাদের মতো লাথি ঝেঁটা খেয়ে সন্তানের মুখে মরণের কথা শুনতে হবে না। কেন শুনবে না বাবা, কেন শুনবে না? তুমি তোমার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এমনকি পেনশন বিক্রি করে লেখাপড়ার খরচ জুগিয়েছ। শেষ সম্বল বাড়িটাকে ব্যাংকের কাছে বন্ধক রেখে ওকে ওকালতি পাশ করিয়েছ। যে মায়ের আঁচলে ওর ছেলেবেলাকার কত বমি পায়খানা আজও সোনালী স্মৃতি হয়ে বেঁচে আছে। সেই সুন্দর অতীতটাকে ভুলে বউয়ের কথায় ভেড়ুয়া হয়ে ও তো তোমাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেই বাবা, ও তো তোমাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেই। সংসারটা যাত্রা স্টেজ নয় যে গাল ভরা ডায়লগ ধরে দর্শকের কাছ থেকে আপনি হাততালি করবেন। একটা কথা মনে রাখবেন, আপনার এই পাত্রময় দেব মুখ বুঝে সহ্য করবে, কিন্তু আমি সহ্য করব না। পাড়াগাঁয়ের বৈতাল, কলকাতায় এসে তুই কুমড়ো হয়ে গেলি। তা কেন সইবে বৌমা, তা কেন সইবে? আমি নিজে বিয়ে না করে মা বাবার অমত থাকা সত্ত্বেও তোমাকে যে বাড়ি ছোট বউ করে নিয়ে এসেছিলাম, তাই অপমানের জুতোটা তো সবার আগে তুমি আমার গালেই মারবে গো। জানি তুই যে আমাদের সহ্য করতে পারিস না, আমাদের পর ভাবিস, সেটা খুব ভালো করেই জানি। এতক্ষণ ধরে তোর অনেক বেয়াদবি সহ্য করেছি, এবার আমার শেষ কথা শোন। আমরা যখন তোদের কাছে এতই চক্ষুশূল, তখন এই সংসারের জন্য আজ থেকে আমি একটা কানা করে যে ছোট ভাইকে চোর মারে তার মুখ থেকে ওই ভাই ডাক্তার শুনতে আমার ঘৃণা হয়। আমার সঙ্গে দুর্ব্যবহার করলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। দরকার হলে রক্তের সম্পর্ককে অস্বীকার করে আমি আমার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। যা 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 যা, কাকে ধমকানি দেখাচ্ছিস রে? হ্যাঁ, তুই কি ভেবেছিস তুই টাকা পয়সা না দিলে বাড়ি ছেড়ে চলে গেলে আমার মা বাবা না খেতে পেয়ে মরবে? আমি বেঁচে থাকতে, আমি জীবিত থাকতে আমার মা বাবাকে কোনোদিন না খেতে পেয়ে মরতে দেবো না রে। প্রয়োজন আমি ভিক্ষে করে আমি আমার মা বাবাকে খাওয়াবো। আগে তো একটা ভদ্রলোক ছিলি রে, ওকে বিয়ে করার পর তুই একটা রীতিমতো ছাগল হয়ে গেছিস। যা 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 যা, বাড়ি থেকে বেরিয়ে শোন, যাওয়ার আগে কোন দোকান থেকে 4 গাছা চুরি কিনে নিজের হাতে পরে নিবি। যা চলো এখন আর দাঁড়িয়ে থাকুন, এখানে বেরিয়ে যা, বেরিয়ে যা, যা, বেরিয়ে যা। ডায়লগ বলছে, নিজেকে কুমার কৌশিক ভাবছে। মাগো, আমার যে সত্যি সত্যি চলে গেল। মাগো, আমার কোন ভাই না? এ আমার কোন ভাই? আমি যে সবাইকে নিয়ে সুখের স্বর্গ করার স্বপ্ন দেখেছিলাম না,
তাহলে কোন পাপে আমার সে স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেল? বলো বাবা। চুপ কর বাবা, তুই চুপ কর। ওসব কথা ভেবে নিজেকে আর কষ্ট দিস না রে বাবা, আর কষ্ট দিস না। বাবা, তুমি তোমার ছোট ছেলেকে কিছু বলতে পারলে না? ও বাড়ি ছেড়ে চলে গেল, তুমি কিছু বলতে পারলে না? কি আর বলবো রে খোকা, কি আর বলবো? সব কিছু দেখে শুনে তোর বাবা আজ বোবা হয়ে গেছে রে খোকা। তোর বাবা খোকা, খোকা রে, ওরা যে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল, তাহলে এই সংসারটা কেমন করে চলবে বাবা? চিন্তা করো না মা, তোমার ছোট ছেলে তোমাদের রক্তের সম্পর্ককে অস্বীকার করতে পারে, কিন্তু আমার প্রাণ থাকতে আমি কোনোদিন তোমাদের স্নেহ, মমতা, মায়া, ভালোবাসার কথা কোনোদিনই ভুলতে পারবো না মা। কারখানায় কাজ করে যেটুকু পয়সা পাই তা দিয়ে আমাদের চারজনের মনোভাব ঠিক জোগাড় হয়ে যাবে। আর এই পূজার বিয়ে দেওয়ার জন্য প্রয়োজন আমি কুলিগিরি করবো, নোট বলবো, রিক্সা টানবো, প্রয়োজন আর একটা কিডনি বেচে আমি ওর বোনের বিয়ে দেবো মা। তবু আমি জীবিত থাকতে তোমাদের চোখের জল আমি কিছুতেই ঝরতে দেবো না মা। তোমাদের চোখের জল আমি কিছুতেই ঝরতে দেবো না। বাবা না, তোর কিছু হয়ে গেলে আমরা যে বাঁচবো না বাবা, আমরা যে বাঁচবো না। তোমার মতো দেবীর আশিস যার মাথায়, মানুষ তো দূরের কথা, সৃষ্টিকর্তা স্বয়ং বিধাতাও তার কোনো ক্ষতি করতে পারবে না। তাই তুমি আমায় আশীর্বাদ করো মা, তুমি আমায় আশীর্বাদ করো জীবনে চলার পথে সব বাধা পেরিয়ে শত প্রলোভনকে তুচ্ছ করে তোমাকে দেবীর আসনে বসিয়ে ভক্তির পুষ্পে, শ্রদ্ধার গঙ্গা জলে, চিত্ত চন্দনে পবিত্রতা প্রদীপ জ্বালিয়ে তোমার চরণে অঞ্জলি দিয়ে বলবো, মাগো এ জগতে টাকা পয়সা সংসার ধর্ম কিচ্ছু চাই না আমার, কিচ্ছু না। জন্মান্তর ধরে আমি যেন তোমার সন্তান হয়ে সারা জীবন ধরে তোমার চরণ তলে বসে আমি তোমার সেবা করে যেতে পারি মা, আমি তোমার সেবা করে যেতে পারি। মায়ের আশীষ মাথায় নিয়ে সুখের স্বর্গ গড়ব, ভক্তির অশ্রু জলে তোমার পূজা করব। মায়ের আশীষ মাথায় নিয়ে সুখের স্বর্গ গড়ব, মরণে তোমারই চরণে ঠাই যেন পাই, জনমে জনমে জীবনে মরণে তোমারই চরণে ঠাই যেন পাই, তোমার চরণ ছুঁয়ে যেন বলতে পারি মা, জননী জন্মভূমিষ্ম স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিষ্ম স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিষ্ম স্বর্গাদপি গরীয়সী, তুমি মা। মাগো তুমি আমার আশীর্বাদ করো মা, তুমি আমার আশীর্বাদ করো, আমি যেন জন্মান্তর ধরে তোমার সন্তান হয়ে তোমার চরণ তলে বসে এইভাবে তোমার সেবা করে যেতে পারি মা। আর আমি কিচ্ছু চাই না মা, আমি কিচ্ছু চাই না মা। সত্যি সত্যি গোবিন্দ, তোমার তো রসিক বন্ধু পাওয়া ভাগ্যের কথা। তুই না থাকলে আমি মিঠুকে পেতাম না, নিজে তো বিয়ে থা করলি না, তাই বলছিলাম পিছু টান যখন নেই তখন 9 মাসে 6 মাসে এগুলো এখানে কে রেখে গেল? যাকে 9 মাসে 6 মাসে একবার আমার বাড়িতে না এসে সারা জীবনের মতো আমার বাড়িতে থেকে গিয়ে আমাকে ব্যবসাতে হেল্প করে দিতে পারিস? ঠিক আছে, আপনি যখন বলিতেছেন সান্যাল সাহেব, আপনার প্রস্তাবখানি আমি বিবেচনা করিয়া আমার অভিমত যোদ্ধার সময়ে জানাই। কিন্তু এই মুহূর্তে আমার ভীষণ জানিতে ইচ্ছা করিতেছে, এই গৃহে আজ কি কোনো আনন্দ উৎসব আছে? যার লাগি গৃহে আজ এত সাজো সাজো রং। তুই তো জানিস আশা এখন বড় হয়েছে। তাই আমার বাল্যবন্ধু অরিন্দম আসছে তার ছেলে জনির সাথে আশার বিয়ের দিনটা ফাইনাল করে। জনির মতো একটা লোফার চরিত্রহীন জানোয়ার ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাপি। বলছিস তুই মামনি? বলছি, ওই যে গত বড় শয়তান তা তুমি জানো না, সেদিন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল বলে ওকে আমি চড় মেরেছিলাম। তার প্রতিশোধ নিতে প্রকাশ্য রাস্তায় দলবল নিয়ে সে আমার চরম ক্ষতি করতে চেয়েছিল। জানো বাপি, ওই বিপদের সময় এক ভদ্রলোক তার নিজের জীবন বিপন্ন করে আমার সম্মান বাঁচিয়েছেন। তাই আমার প্রাণ থাকতে কিছুতেই ওই লোফারটাকে আমি বিয়ে করতে পারবো না। ঠিক আছে মামনি, ঠিক আছে, তোর যখন এই বিয়েতে মত নেই তখন আমি জোর করবো না, তাই এই বিয়ে আজ ক্যান্সেল। কিন্তু তুমি অরিন্দমকে কথা দিয়েছো, সেই কথা যদি তুমি না রাখো তোমার অসম্মান হবে। বিউটি, তুমি একটা কথা কিছুতেই বুঝতে পারছো না, আমার সম্মানের চেয়ে আমি মামনির সম্মানের মূল্য অনেক বেশি। তাছাড়া ও এখন বড় হয়েছে, ভালো মন্দ ওজন ক্ষমতা ওদের যথেষ্ট হয়েছে। তাছাড়া সমাজের বিখ্যাত শিল্পপতি এই ভুজঙ্গ ডালের সন্ধানের মেয়ের কোনদিন পাত্রের অভাব হবে না। জনের থেকে বড় লোকের ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো। তুই ঠিক বলেছিস ভুজঙ্গ,
তোর মেয়ের বিয়ের কথা শুনে কোটিপতি ছেলেরা হতো মহেন্দ্র, Correct. কিন্তু তার আগে আমাদের একটা কথা ভেবে দেখতে হবে। কি বলতো? ও এখনকার যুগের মেয়ে, তাই তোদের ইচ্ছার চেয়ে ওর নিজস্ব পছন্দ অপছন্দটাকে তোদের গুরুত্ব দেওয়া দরকার। আরে বাবা, এমন তো হতে পারে যে ও কাউকে মনে মনে ওর জীবন সাথী ঠিক করে রেখেছে, লজ্জায় সে কথাটা তোদের কাউকে বলতে পারছে না। লজ্জা পাশে ভাগলে লজ্জা পাশে, আরে বাবা, ছেলেমেয়েরা বড় হলে মা আমার কাছে বন্ধু হয়ে যায়, তাই সংকোচ আর যে কথাটা তুই তোর বাবার কাছে বলতে পারছিস না, তোর এই মামার কাছে কাল তুই তোর মনের কথাটা নিঃসংকোচে বলবি। তোর এই মামা জীবন দিয়েও তোর স্বপ্নটাকে সত্যি করার চেষ্টা করবে। যাকে আমার ভীষণ খিদে পেয়েছে, চলো ভাই কিছু খেতে দিবি। হ্যাঁ দাদা, তাই চল। আশা, আমি খুব ভালো করে জানি তোমার কাছে আমার কথার কোনো মূল্য না থাকলেও আমার কাছে আমার স্বামীর কথার মূল্য অনেক বেশি। আমি জানি না জনি তোমার সঙ্গে কিরকম ব্যবহার করেছে, তবে আমার মনে হয় ওর মতো ভালো লাইফ পার্টনার তুমি কোথাও খুঁজে পাবে না। কাজে যতই তুমি এড়িয়ে যাবার চেষ্টা করো না কেন, তোমার বাবা যখন কথা দিয়েছেন তখন ওই অরিন্দমের ছেলে জনির সঙ্গে আমরা তোমার বিয়ে দেবই দেব। তাহলে তুমিও আমার একটা কথা শুনে রাখো বাপি, জোর করে যদি জনির সাথে তোমরা আমার বিয়ে দিতে চাও, তাহলে বিয়ে রাতটাই হবে তোমার মেয়ের জীবনের শেষ রাত। ওই শয়তানের গলায় মালা দেবার আগে আমি নিজে গলায় দড়িতে আত্মহত্যা করবো। না মামনি, এমন কথা বলিস না, তোকে ছাড়া আমি বাঁচবো না মামনি, তোকে ছাড়া আমি বাঁচবো না। বাপি! আমার মামনি রে, আমার মামনি, আমার মামনি রে, আমার মামনি, তোকে ছাড়া আমি বাঁচবো না। তাছাড়া গোবিন্দর কথা যদি সত্যি হয়, সত্যি সত্যি তুই যদি কাউকে ভালোবেসে থাকিস, আমি কোনো আপত্তি করবো না, কিন্তু শিক্ষা দীক্ষা বংশ মর্যাদা আবিয়াতের দিক থেকে সেই জন্য কোনো অংশে আমাদের চেয়ে কম না হয়। এর উন্নত হলে ভবিষ্যতে কিন্তু তুমি তোমার বাবার স্নেহ মমতা থেকে চিরদিনের জন্য বঞ্চিত হবে, এগুলো তুমি নিশ্চয়ই জেনে যাবে। ভবিষ্যতের কথা ভেবে অতীতের দিনগুলোকে আমি ভুলতে চাই না বাপি। সেই কোন ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তুমি আমার মায়ের অভাব কখনো বুঝতে দাওনি। তোমার স্নেহের ছত্র ছয়ে তুমি আমাকে বড় করে তুলেছো, মায়ের মমতায় আমাকে স্নান করিয়েছো, খাবার খাইয়েছো, দু চোখে কাজল পরিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়েছো। তোমার সোহাগ মাখা শেষ চুম্বনে জীবনের সত্যাপ সবকিছু ভুলিয়ে দিয়ে আমার মুখে খুশির হাসি ফুটিয়েছো সেই আদরের মেয়েকে। আজ যদি তুমি সত্যি ভেবে বিয়ে দেবার নাম করে বাড়ি থেকে তাড়াতে চাও, তাহলে তোমার সাথে আমি একটা কথা বলবো না। তোমার সাথে আমার আরে 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 মামনি, মামনি, মামনি শোন, মামনি, মামনি শুনে যা মামনি। পাগলি মেয়ের কাণ্ড দেখো, সব বাবারই তো চায় তার সন্তানরা সুখে থাকুক। মনের দিক থেকে আমি যত খারাপই হই না কেন, ওর কাছে কিন্তু একজন স্নেহ বৎসল কর্তব্যপরায়ণ পিতা। কিন্তু কিন্তু মাঝে মাঝে বড় ভয় হয়, একটা পাপ বোধ আমাকে তাড়া করে বেড়ায়। আমি যে নিজের হাতে ওর মাকে আগুনে পড়ে বলছি, ও যদি আমার আসল পরিচয়টা জানতে পারে, তাহলে মা বলে আমাকে ক্ষমা করতে পারবে তো? ক্ষমা করবো না ড্যাডি, আমি কিছুতেই শয়তান থেকে ক্ষমা করবো না। যে আমার গায়ে হাত দিয়েছে তার হাত দুটোকে আমার পিস্তলের গুলিতে ঝাঁঝরা করে দেবো। কি হয়েছে অনন্দ? কি আর হবে ড্যাডি, তোমার এই প্রশ্রয়ে বেড়ে ওঠা ছোট লোক শ্রমিকের দল আজকে গেটের সামনে মিটিং করে তোমারই বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। আন্দোলন? কিসের আন্দোলন? ওহ অনঙ্গ, তুমি নিশ্চয়ই কারখানা কোনো কাণ্ড বাদিয়ে এসছো। আমি তোমাকে বারবার বলেছিলাম কোল ব্রেনে কাজ করে যাবে, কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াবে না। ঝামেলা কেন হবে ড্যাডি? ছোট্ট একটা দুর্ঘটনায় গত রাত্রে 5 জন শ্রমিক আহত হয়েছে বলে ওদের ইউনিয়নের ন্যায় মাস্তান আমাদের শ্রমিকদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, আমার গায়ে হাত দিয়েছে। তাই মালটাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। নো নেভার, ওসব ফটোকারিতা করলে আমাদের ক্ষতি হবে। থানা পুলিশ কোর্ট কাছারির মধ্যে আমরা জড়িয়ে পড়বো। বোমাগুলি বন্দুকদের শ্রমিক আন্দোলন বন্ধ করতে চাইলে ওরা আরো ঐক্যবদ্ধ শক্তিতে মারমুখে উঠবে। কিন্তু শ্রমিকদের তো সব দাবি আমি মেনে নিয়েছিলাম। মকবুল লখাই ইউনিয়নটা দাস করতে এত সাহস হবে না? শ্রমিককে আমার বিরুদ্ধে খেপিয়ে এই জঙ্গি আন্দোলনে আগুনটা উস্কে দিল কে? আমি শোষিত বঞ্চিত নিপীড়িত সর্বহারা শ্রমিক সমাজের এক জ্বলন্ত আগ্নেয়গিরির প্রতীক, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা মায়ের এক প্রতিবাদী দামাল ছেড়ে বিদ্রোহের মশলাতে আগুন জ্বালতে এসেছি আপনার এই পাপের প্রাসাদে। আমি খুলে নিয়ে তোর মাথার খুলিকে উড়িয়ে দেবো। আমরা কি শয়তান? যে হাত লোহা পিটিয়ে সোজা করে, যে হাত পাথর ভাঙে, সেই হাত তোর মতো একটা শয়তানকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা খুব ভালো করে জানে না। স্টপ 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 ইট! কোন সাহসে তুমি আমার বাড়িতে রেখেছো? কোন সাহসে আমার এই কারখানার সামনে লেবার হয়ে তুমি আমার ছেলে গায়ে হাত দিয়েছো? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না গেলে আমি কিন্তু পুলিশ চাকরি বাধ্য হবো। মিস্টার সন্ন্যাল, আমাকে পুলিশ হাতে তুলে দেওয়ার আগে আপনার ছেলেকে কিভাবে বাঁচাবেন সেটা আগে ভালো করে চিন্তা করে দেখুন।
এখন ভালো ভালো কয়েকটা প্রশ্নের জবাব দিন। বলুন, কারখানায় এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কেন আপনি নিহত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াননি? কেন আজকের শোক সভায় বোমা মারার আদেশ দিয়েছেন? বলুন, উত্তর দিন। পায়ে জুতোয় মাথায় ওঠার চেষ্টা করে রাজা, তোমার কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নেই। ওই যে তোমাদের শোক সভা বোমা মেরেছে, তার প্রমাণ কি? প্রমাণ যথেষ্ট সান্যাল সাহেব। আজকের শোক সভায় যারা বোমা মেরেছে সেই গুন্ডাদের তাড়া করে একজনকে আমি হাতে নাতে ধরে ফেলেছি। এখন তার মুখে শুনুন আপনার ছেলের বর্বরতার কাহিনী। এই নিয়ে ওকে। বল শয়তান, বল শয়তান, কিসের অধিকারে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিস? বল বল, কার কথায় শ্রমিকদের রক্ত ঝাড়তে চেয়েছিস? বল, তোকে এমন মার মারবো তোর বাপের নামটা ভুলে দেবো। বল। বলছি, ওই অনন্তবাবুর কথা মতো কিছু টাকার লোভে শোক সভায় বোমা মেরেছিলাম। আমাকে তুমি ক্ষমা করো না, আমাকে তুমি না, ক্ষমা নেই। তোদের মতো গুন্ডাদের জন্য কত মায়ের কোল শূন্য হয়ে গেছে, কত গৃহবধূ হারিয়েছে তাদের সিঁথুর সিঁদুর। তাই তোকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। মঙ্গু ভাই, লখাই ভাই, ওকে আমাদের ইউনিয়নের ঘরে বেঁধে বসে রাখো। এখানকার ফয়সলা সেরে ওকে আমি নিজেই থানায় নিয়ে যাবো। এবার বলুন সান্যাল সাহেব, আজকের এই জঘন্য অপরাধের জন্য আপনার ছেলেকে আপনি নিজেই পুলিশের হাতে তুলে দেবেন, নাকি নারকীয় ঘটনার জন্য সকলের সামনে ওকে রাম প্যাদানি দিতে দিতে টানতে টানতে আমি থানায় নিয়ে যাবো? রাজা, রাজা বলছিলাম, ভুল যখন হয়ে গেছে বিবাদ না করে নিজের মধ্যে ব্যাপারটা মিটিয়ে ফেলারই ভালো নয় কি? তার মানে কি বলতে চাইছেন আপনি? বলছি কথা আছে, আপনি বাজলে বাপের নাম, তাই বলছি সকলের কথা ভেবে কি লাভ? নিজেদের মধ্যে ব্যাপারটা মীমাংসা করে নিলে হয় না? যেখানে অনঙ্গিকা একটা কাঁটার আচরণ লাগবে না, আর তোমার মতন খেটে খাওয়া শ্রমিকের জীবনটা ফুলের মতন সুন্দর হয়ে উঠবে। চমৎকার। এবার দয়া করে বলবেন তো, মাথার ঘাম পায়ে ফেলা কালি ঝুলি মাখায় শ্রমিকের জীবনে আপনি কি কি সুখের ফুল ফোটাতে দিয়েছেন? শোনো রাজা, তুমি যদি এই কেসটা গোপনে মিটিয়ে ফেলো, তাহলে আমি তোমাকে নগদ 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা? লাইনে আসুন চাঁদু, লাইনে আসুন। আপনি যে ঠিক এই কথাটা বলবেন সেটা আমি খুব ভালো করে জানতাম, কারণ সাপের হাঁচি তো বেড়েই চেনে, কিন্তু 5 জন তরতাজা শ্রমিকের জীবনের মূল্য মাত্র 1 লাখ টাকা। চাইলে ড্যাডি টাকার পরিমাণটা বাড়িয়ে দে। তাই না? আমাকে বাঁচানোর প্রতিদানে তুমি পাবে গাড়ি, বাড়ি, প্রচুর টাকা। আচ্ছা, ও শিওর, তুমি একবার হ্যাঁ করলে কাল সকালে তোমার হাতে পৌঁছে যাবে ইনক্রিমেন্টের টাকা, প্রমোশনের চিঠি। আমি ইচ্ছে করলে তোমাকে ফ্যাক্টরি ম্যানেজার বানিয়ে দিতে পারি। আমি ফ্ল্যাটে বসে যেখানে তুমি খাবে সুখে রাজভোগ। মাটির ঘরে বসে পোড়া রুটি খেয়ে আমি নিঃস্ববিত্ত সর্বহারাদের জয়গান গেয়ে যাব, তবু গিরগিটির মতো রং বদল করে আপনাদের মতো শোষণকারী মালিকদের সাথে হাতে হাত মিলিয়ে প্রতিবাদের লাল রংটার সাথে কিছুতেই অমর্যাদা করতে পারবো না। একটা কথা মনে রাখবেন, কৃষকের কাস্তে শ্রমিকের হাতুড়ি যতদিন অটুট থাকবে ততদিন আপনাদের মতো শয়তানের অত্যাচারের বুলডোজার চালিয়ে হাজার সন্ত্রাস সৃষ্টি করে এই পশ্চিমবঙ্গের খেটে খাওয়া শ্রমজীবী জনতার প্রতিরোধের প্রাচীরটা কিছুতেই ভাঙতে পারবেন না। ওই জন্য আপনাদের বন্দুকের সামনে মাথা উঁচু করে বুক চিতে আপনাদের হুঁশিয়ারি দিয়ে বলবো, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে না, শুধুতে হইবে ঋণ। হাতুড়ি সামল গাইতে চড়ায় ভাঙল যারা পাহাড়, পাহাড় কাটাছে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমার সেবিত হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমার বহুতে পবিত্র অঙ্গে যাহারা লাগালো ধনি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। চুপ করো, চুপ করো। এটাকে তোমার মতো প্রতিবাদ করে অনেকেই স্বপ্ন দেখেছিল, বাস্তবে যাদের স্থান হয়েছিল লাশ কাটা ঘরে। তুমি যে কালকে ছোটলে হ্যাঁ চিরদিন মাথা উঁচু করে বাঁচতে পারবে তো? গাড়ি যখন তোমার পুলিশ অ্যারেস্ট করবে তখন সেই মাথা লুয়ে এসে আমার পায়ে তোমায় পড়তে হবে। বেদুইন আমি সেন্নিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এই মাথাটা হয়তো ভেঙে দিতে পারবেন, কিন্তু কোনোদিনও মিলিয়ে দিতে পারবেন না। পিপিলিকার পাখা ওঠে মরিবাদ করে, আমাদের সাথে শত্রুতা করলে চোখ মুক্ত। আমার হাত পিপিলিকার পাখা নয় রে জটায়ু ডানা। রাবণ সে ডানা কেটে দিতে পারে, কিন্তু সীতাহরণের বিরুদ্ধে নির্ভীক জটায়ুর প্রথম প্রতিবাদকে রামায়ণের পাতা থেকে মুছে দিতে পারবে। সত্য আমার সত্যের ভিতটাকে শক্ত করেছে, আদর্শ আমাকে করেছে কর্তব্যপরায়ণ, নিষ্ঠার নিয়মে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাই সমাজ থেকে তোদের মতো শয়তানগুলোকে এইভাবে টানতে টানতে জনতার আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গণধোলাই দিয়ে আমি তোর বিচার করবো। চল গাড়ি আমার পিছনে করে তোর বুকটা আমি ঝাঁঝরা করে দেবো। তোরই রক্তে লেখা হবে প্রতিবাদ করার করুন পরিণাম। কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কাউকে তুমি গুলি করতে যাচ্ছ? ছেড়ে দে মামনি, ওই ছোট লোকটা আমি গুলি করে শেষ করে দেবো। কাউকে তুমি ছোট লোক বলে পিস্তল দিয়ে খুন করতে যাচ্ছ? সেই মানুষটা নিজের জীবন বিপন্ন করে তোমার মেয়ের সম্মান বাঁচিয়েছে। কি বলছিস তুই? ঠিকই বলছি। সেদিন উনি না থাকলে জনি আমার চরম সর্বনাশ করতো, আর তোমার মেয়েকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হতো। ছি 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 ছি, রাগের বসে আমি কি ভুল করতে যাচ্ছিলাম? রাজা, রাজা, আজকের ব্যবহারের জন্য আমি সত্যি লজ্জিত। যদি পারো আজকের ব্যবহার জন্য তুমি আমায় ক্ষমা করো। ধন্যবাদ স্যার, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাই যথেষ্ট, কিন্তু আপনাকে কথা দিতে হবে। দুর্ঘটনা নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার দায়িত্ব আপনাকে নিতে হবে, তা নাহলে কিন্তু বিদ্রোহের আগুনটা আরো দাউ দাউ করে চলবে। তাই হবে মাই ভাই, তাই হবে। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। শ্রমিকরা আমার কাছে সন্তানের সমান। নিহতদের পরিবারকে প্রত্যেককে 2 লক্ষ টাকা করে দিয়ে আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল করো। আমি বড় নার্সিংহোমে ভর্তি করার ব্যবস্থা করবো। আরে এই ছোট লোক, শ্রমিকদের সবসময় বোমা মেরে তুই যে অন্যায় করেছিস আমার সামনে তাদের পায়ে ধরে ক্ষমা চাইবি। চল চল, তুই আমার সঙ্গে চল। আর মামনি, তুমি কিন্তু রাজাকে মিষ্টি মুখ না করিয়ে ছাড়বে না। থ্যাংক ইউ মাই বয়, তোমার কথা আমার মনে থাকবে। চল চল তুই।
আমার বাপিকে আপনি ভুল বুঝবেন না। বাপের বাইরেটা বজ্রের মতো কঠিন হলেও অন্তরটা ফুলের মতো নরম। পাশের ঘর থেকে আমি সব শুনেছি। আমি জানি এই জঘন্য ঘটনার জন্য আমার ভাই দায়ী। তবু বড় দিদি হয়ে আমি আপনার কাছে অনুরোধ করছি, ও সব অপরাধ ক্ষমা করে দিয়ে নিজের হাতকে সৎ পথে ফিরিয়ে আনুন। আমার দৃঢ় বিশ্বাস আপনার মতো মানুষের সংস্পর্শে এলে আমার ভাই তো দূরের কথা, ভয়ঙ্কর সমাজ বিরোধী খুনিরাও সুস্থ জীবনে ফিরে আসবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি, কিন্তু এভাবে যে আপনি দেখা পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। বিশ্বাস করুন, শয়নে স্বপনে জাগরণে সবসময় শুধু আপনার মুখটাই আমার মনের আয়নায় ফুটে উঠেছে। সে প্রথম দেখার দিনটাকে আমি আজও মনে রেখেছি। মনে রেখে কিন্তু ভুল করেছেন ম্যাডাম, কারণ কোটিপতির মেয়ে হয়ে সামান্য একজন খেটে খাওয়া শ্রমিকের কথা মনে রাখতে চাইলে আপনার জীবন অঙ্কের খাতায় লাভের চেয়ে লোকসানটাই বেশি হবে। লাভ লোকসানের হিসাব কষে যারা জীবনটাকে সাজাতে চাই, আমি কিন্তু তাদের দলে নই। আমার কাছে অন্তরের আবেগ মাখা অনুভূতির মূল্য অনেক বেশি। আবেগ আর কঠিন বাস্তবকে একসাথে মিলিয়ে ফেললে অনেক সময় মানুষকে কষ্ট পেতে হয়, দুঃখ যন্ত্রণার আঘাত সইতে হয়। সেনি হাতুড়ির আঘাত সইতে সইতে কঠিন পাথর একদিন মুক্তি হয়ে যায়। নাঙলের ভার বইতে বইতে মাটি তো ফসল ফলায়। বাহ, আপনি তো ভারী সুন্দর কথা বলেন। আমি তো ভেবেছিলাম বড় লোকেদের রাজপ্রাসাদে সোনার পালঙ্কে শুয়ে থাকা রাজকুমারীরা শুধু বিলাস বৈভব আর অর্থ প্রাচুর্যের কথা ভাবে, কিন্তু আপনার মতো ধনীর দুলালি মুখে মামাটি মানুষ আর জীবন দর্শনের কথা শুনে সত্যি সত্যি আমি মুগ্ধ হলাম। সেই মুগ্ধতার আবেশে, অনুরাগে, স্নিগ্ধতায়, মনের অজান্তে কখন যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ঠিকই বলছি। আপনি বিশ্বাস করুন, আপনার সততা, আদর্শ, সাহসিকতা আর শিশুর মতো সরল মনের ছোঁয়ায় আমার ঘুমিয়ে থাকা মনের বাগানে আপনি ফুটিয়েছেন ভালোবাসার ফুল। ভুল আশা দেবী, ভুল। আমার মতো একজন গরিবকে ভালোবেসে আপনি ভুল করেছেন। শিক্ষা, দীক্ষা, আভিজাত্য কোনো অংশে যে আমি আপনার যোগ্য নই, কারণ আপনি অনেক বড় লোকের মেয়ে, ভদ্র সমাজে মেলামেশা করেন, অনেক লেখাপড়া শিখেছেন। আর আমি স্কুলের গণ্ডি না পেরোনো আপনাদের এই কারখানার একজন সামান্য শ্রমিক মাত্র। আমার দুঃখের জীবনের সাথে আপনার সুখের জীবনটাকে জড়িয়ে ফেললে আপনি অনেক কষ্ট পাবেন। তাছাড়া আমাদের এই ভালোবাসা আপনার ওই ধনী বাবা কিছুতে মেনে নেবে না। আমাকে বিয়ে করলে আপনাদের ধনী সমাজ আপনাকে ছিছি করবে। এতে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে আশা দেবী, এতে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু আপনাকে পেলে যে বেড়ে যাবে আমার চলার গতি, জীবনের জ্যোতি। তাছাড়া ভালোবাসার জাত পাত, উচ্চ নিচ, গরিব বড় লোকের বিচার করে হয় না। পবিত্র ভালোবাসা সে মনের অজান্তে নদীর স্রোতের মতো ভালোবাসা এগিয়ে যায় সার্থকতা সাগরের দিকে। আমাকে আপনি ফিরিয়ে দেবেন না রাজা বাবু, আমি আপনাকে ছাড়া বাঁচবো। হয় না আশা দেবী, হয় না। বামন হয়ে আকাশের চাঁদটাকে ধরার মতো সাহস আমাদের মতো গরিবদের দেখাতে নেই। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন আমাদের মতো গরিবদের দেখতে নেই। আবেগের মোহে পড়ে আজ আপনি আমাকে নিজে সুখের ঘরটা বাঁধার স্বপ্ন দেখছেন। একদিন কঠিন বাস্তবের মুখোমুখি হলে আপনার সেই ভালোবাসার বাসাটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই রাজপ্রাসাদ ছেড়ে গরিবের কুড়ে ঘরে যখন আপনাকে নিত্যদিন ডাল ভাত খেতে হবে, অভাব, দুঃখ, দারিদ্র্য, জ্বালার সাথে লড়াই করতে হবে, তখন যে ভালোবাসার পাখিটা জানলা দিয়ে পালিয়ে যাবে আশা দেবী, জানলা দিয়ে পালিয়ে। আপনার মতো মানুষকে জীবন সাথী রূপে পেলে ওই কুড়ে ঘরটাই হবে আমার কাছে স্বর্গ সুখের সমান। ভালোবাসার ডালি সাজিয়ে পূজার অর্ঘ হাতে আজ এই পূজারীরে দাঁড়িয়েছে তার দেবতার সামনে। হয় না দিদিমণি, হয় না। গরিবের সাথে বড় লোকের বন্ধুত্ব কখনো হয় না। আপনার চোখের নেশা কেটে গেলে আপনি একদিন আমাকে বাসি ফুলের মতো আবর্জনা স্তূপে ছুঁড়ে ফেলে দেবেন। তখন সে আঘাত যে আমি সইতে পারবো না। আমাদের মতো গরিবদের ভালোবাসতে নেই আশা দেবী, আমাদের সুখের স্বপ্ন দেখতে নেই। প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে জীবন আধারে পৃথিবী আমারে দিল যে ফিরায়ে, সে যেন ডাকিয়া কয়, নাহি হে
আমি আমি এখন কি করব? আমি চোখে ছাড়া বাঁচবো না। বাঁচতে হবে বোন, বাঁচতে হবে। এই সংসার অন্যক্ষেত্রে জীবন যুদ্ধে লড়াই করতে করতে তো বাঁচতে হয়, নইলে নইলে হতাশার অন্ধকারে সব চা পাওয়া স্বপ্ন আশা কল্পনা চিরদিনের মতো হারিয়ে যায়। তাই তোকে আজ শত বাধার ঝড় সামনে প্রতিকূলতার প্রাচীর ভেঙে প্রতিবন্ধকতার পাহাড় ভেঙে তোর ভালোবাসাকে সার্থক করে তুলতে সবরীর প্রতিজ্ঞার মতো প্রহর গুণে তোকে বেঁচে থাকতেই হবে বোন। চিরন্তন শাশ্বত ভালোবাসাকে সার্থক করে তুলতে যুগ যুগ ধরে কত নারী কঠিন পরীক্ষা দিয়ে প্রেমের সাধনায় জয়ী হয়েছে, কত কত কষ্ট সহ্য করে বেহুলা ফিরিয়ে এনেছিল লকিন্দরের জীবন। সাবিত্রী সাবিত্রী বাঁচি ছিল সত্যবানের প্রাণ, ইতিহাসের পাতায় আজও অমর হয়েছে। গাইলা বিষ্ণু সেলিম আনার ফলে রোমিও জুলিয়েট জয়দেব পদ্মাবতী রাবি চণ্ডীদাস বিল্লমঙ্গল চিন্তা মরিল না। দাদা দাদা আমি কি পারবো তাদের মধ্যে দুঃখ কষ্ট সহ্য করে ধৈর্য নিষ্ঠা একাগ্রতার সাধনায় আমার ভালোবাসার তরিকে সফলতার তীরে ফেরাতে? পারবি পারবি বোন পারবি, তোর মতো মেয়েরাই তো অসাধ্যকে সাধন করতে পারে। দাদা। আমি আমি যে তোর মতো দেখেছি আমার মায়ের মতো সহনশীলতার শক্তি, দুঃখ যন্ত্রণা বহন করার মতো অসীম ক্ষমতা, হাসি মুখে সবকিছু মানিয়ে নেওয়ার মতো মানসিকতা, মায়া মমতা স্নেহ ভালোবাসায় বড় চিরন্তন আদর্শ মহিলাকে নারী কি বলছিস তুই? দাদার কথাগুলোকে তুই পাগলের পোনা বলে উড়িতে যাবুন। তাই তাই মন থেকে আশঙ্কার কালো মেঘগুলোকে দূরে সরিয়ে দিয়ে আগামী দিনে নতুন সূর্যোদয়ের মতো এগিয়ে চল। আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করছি বোন, এই পরীক্ষায় তুই জয়ী হবি। কিন্তু দাদা আমার যে বড় ভয় করে, বাবা যদি আমাদের ভালোবাসা মেনে নেয় না। তুই কোনো চিন্তা করিস না বোন, তুই কোনো চিন্তা করিস না। প্রয়োজনে প্রয়োজনে নিজের জীবন দিয়ে আমি তোর ভালোবাসাকে সার্থক করে দেবো। এই পাপের পাশার থেকে মুক্ত করে আমি আমি তোকে তোর মনের মানুষের হাতে তুলে দেবো। লাল বেনারসি পরে সিঁথিতে সিঁদুর, হাতেতে শাঁখা, কপালে চন্দনের ফোঁটা, আলতা পায়ে দিয়ে তুই যখন শ্বশুর বাড়ি যাবি আমি তখন দু হাতে পরে আশীর্বাদ করে বলবো, ভালো থাকিস বোন, ভালো থাকিস, স্বামী সন্তান দিয়ে তুই সুখে থাকিস। আমার কর্তব্য তখন শেষ হয়ে যাবে। আমি তখন এই পৃথিবীর মায়া কাটিয়ে আমার মমতাময়ী মায়ের কোলে মাথা রেখে চির শান্তির কোলে করে আমার I love you, দেবু। I love you. Lovely! এই মধুর সন্ধ্যা এমন রোমান্টিক সিন দেখে দিল মেরা দিওয়ানা হয়ে গিয়া হয় দোস্ত। আচ্ছা। ও রিয়েলি হিরোইন হিসাবে যখন এই মিষ্টি মুখটা রঙিন পর্দায় দেখা যাবে তখন আই এম শিওর এই রূপের ঝিলিক দেখে অডিয়েন্সের চোখ ধাঁধিয়ে যাবে। ওয়েলকাম জনি দা, ইউ মোস্ট ওয়েলকাম। আমরা তো আপনার আসার অপেক্ষায় অধীর হয়েছিলাম। কি ব্যাপার জনি দা, এনি গুড নিউজ? হ্যাঁ, সেই সারপ্রাইজটা দিতেই তো আমি এখানে এলাম। আচ্ছা। আমার তোলা তোমার বিভিন্ন পজের স্টিল ছবি দেখে টলিউডের বিখ্যাত ডিরেক্টর তপন সাহা তার নেক্সট ছবিতে তোমাকে হিরোইন সিলেক্ট করেছে। কি কথা শোনালেন? এত বড় উপকারের বিনিময় আমি যে আপনাকে কি গিফট দেবো এটাই তো ভাবতে পারছি না। সত্যি জানি এত অল্প দিনে বন্ধুত্বের বন্ধনে তুই যে আমাদের এত আপন করে নিবি আমরা তো ভাবতেই পারিনি। তাই তো আজকের এই শুভ সন্ধ্যাটা সেলিব্রেট করার জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই তোরা একটু গল্প কর, আমি এখনই আসছি। হ্যাঁ ওকে ওকে। সত্যি সত্যি জনিদা, মাত্র কয়েকদিনের পরিচয়ে আপনি আমার যে উপকার করলেন তার জন্য সারাটা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কি ব্যাপার জনিদা, আমার হাঁ করে আমাকে কি দেখছেন? দেখছি তোমার পাটিল চেরা চোখ দুটো মুম্বাই কাজলের মতন মায়া, জনিদা কমলা লেবুর কোয়ার মতন ঠোঁট দুটো যেন মাধুরী দীক্ষিতের ছায়া। জনিদা এই নাইস ফিগারটা জাস্ট একটু স্লিম করলে ঐশ্বরিয়া রায়ের মতন বিউটি কুইন লাগবে। একটা ছবি হিট করলে প্রডিউসাররা টাকার বান্ডিল নিয়ে তোমার পেছন পেছন ছুটবে। তখন যেন এই আদমকে ভুলে যেও না। ছি 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 জনিদা ছি, এমন কথা বলে আপনি আমায় লজ্জা দেবেন না। আপনার যে হাত ধরে আমি টলিউডে প্রবেশ করতে চলেছি সেই হাত দুটো এমনি করে ধরে বলবো, জনিদা আপনি যখন খুশি আমার কাছে আসবেন, আপনার জন্য আমার ফ্ল্যাটের দরজা সব সময় খোলা থাকবে। ঠিক বলেছো মনিকা, ঠিক বলেছো। আমার বন্ধুর ক্রেডিটে আজ তুমি ফিল্মের হিরোইন হতে চলেছো। জনি দৌলতে আমাদের ফিউচারটা মার্কারি লাইটের মতো ব্রাইট হতে চলেছে। তুমি একবার হিরোইনের রোলে সাইন করলে আমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না। অর্থ প্রাচুর্য আর সচ্ছলতার স্বর্ণ শিখরে পৌঁছে যাবো আমরা। তাই তো আগামী দিনের কথা ভেবে শুরু হোক আজকের সেলিব্রেশন পার্টি। জানেন কলেজে পড়ার সময় থেকে আমি স্বপ্ন দেখতাম আমি নায়িকা হয়েছি। আমাকে দেখার জন্য হাজার হাজার দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে, অটোগ্রাফ নেওয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ছে। সারা পশ্চিমবঙ্গে আমার পোস্টারে ছড়ল। ক্যামেরা হাতে মিডিয়ার লোকেরা আমার ছবি তোলার জন্য ছুটে বেড়াচ্ছে। পুলিশ লাঠিচার্জ
ছন্দে হিরোর বুকে মাথা রেখে গাইছি I will dance and sing. Enjoy my life. I will dance and sing. And enjoy my life. আমি হব মাধুরী, হেমা পিসি দেবী, মনীষা দেবী সীমা,